অরিন্দম নিয়োগী। অরিন্দম নিয়োগী। হ্যাঁ গৌতম দা, তাহলে তো শুনতে পাচ্ছেন তো? আসার কথা তো। গৌতম দা শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে কুনাল আছে, মৃদুল দা আছে, আমরা শুরু করব। কুনাল, হ্যাঁ, পরে গৌতম মন্ডলের ওখানে বোধহয় সমস্যা আছে। গৌতম মন্ডল আদমের, উনি পরে ইনক্লুড হবেন। তুমি স্টার্ট করে দাও। গৌতম মন্ডল যদিও বলবেন অল্প, ঠিক আছে, অসুস্থ। ঠিক আছে, শুরু। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নমস্কার, শুভ সন্ধ্যা। আপন পাঠ কিছু বই শুনতে বৈঠক পাচ্ছি না তো। আয়োজনের অন্তর্গত। গৌতম দা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে না তো। মৃদুল দা কি শোনা যাচ্ছে কথা? আমি শুনতে পাচ্ছি। কথা শুনতে পাচ্ছি না। আপনার কথা আমি শুনতে পাচ্ছি। গৌতম দা শুনতে পাচ্ছেন এবার? এবার গৌতম দা শুনতে পাচ্ছেন তো? কোনো কথা শুনতে পাচ্ছি না। আপনার হেডফোন। কোনো কথা শুনতে পাচ্ছি না। গৌতম, এই তো তোর সঙ্গে কথা হলো। এই তো মৃদুলদার গলার আওয়াজ শুনতে পাচ্ছেন সন্দীপ না? বাবু কিছু শুনতে পাচ্ছি না। গম গম করছে মৃদুলদার গলা। আমরা শুনতে পাচ্ছি গৌতম দা আপনাকে। আপনার মাইকটা অন করা আছে? হ্যাঁ আছে, এবার পেলাম। হ্যালো, হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। না না, আস্তে আস্তে। হ্যাঁ, একটু আগে আমি তো মৃদুলের সাথে পরিষ্কার কথা বললাম, এখন কিন্তু আপনাদের কোনো কথা শুনতে পাচ্ছি না। আমরা শুনতে পাচ্ছি আপনাকে গৌতম দা। আচ্ছা, এবারে আপনার কথা শুনতে পেলাম। শুরু করো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুভ সন্ধ্যা। আপন পাঠ বই বৈঠক আয়োজনের অন্তর্গত কবি পার্থপ্রতিম কাঞ্জিলাল একটি স্মরণ সফর অনুষ্ঠানের আজকের আলোচক কবি মৃদুল দাশগুপ্ত, কবি গৌতম চৌধুরী এবং তৃতীয় আলোচক এই মুহূর্তে যোগাযোগে গোলযোগের কারণে আমাদের মধ্যে উপস্থিত নেই। আশা রাখি তিনি খুব কম সময়ের মধ্যেই আমাদের সঙ্গে যোগদান করবেন। তিনি কবি গৌতম মণ্ডল, আদম পত্রিকা তথা প্রকাশনীর সম্পাদক এবং প্রকাশক। গত 13ই আশ্বিন 1427 বা 29শে সেপ্টেম্বর 2020 সকালে আমাদের ছেড়ে চলে যান কবি পার্থপ্রতিম কাঞ্জিলাল। বলা ভালো, তার শারীরিক মৃত্যুর খবর এসে পৌঁছায় আমাদের অনেকের ফেসবুকে, নিউজ ফিডে। আমার খুব প্রিয় চলচ্চিত্র পরিচালক আব্বাস কিয়ারোস্তামি একটা সাক্ষাৎকারে বলেছিলেন, ইন মাই ফিল্মস ডেথ হ্যাপেন্স টু সেলিব্রেট লাইফ। কবি বিনয় মজুমদার চলে যাওয়ার পর কবি উৎপল কুমার বসু যে স্মৃতিকথা লিখেছিলেন একটি ছোট গদ্যে, বিদায় বিনয় শিরোনামে, সেখানেও আমরা দেখি কেবলই জীবনের উদযাপন, স্মৃতির পুনরুদ্ধার। উপস্থিত প্রিয় দুই কবি কথা বলবেন কবি পার্থপ্রতিম কাঞ্জিলালের সঙ্গে তাদের পরিচয়, ব্যক্তিগত সংশ্লিষ্টতা, অতিবাহিত সময় ইত্যাদি নিয়ে। থাকবে ব্যক্তিগত স্মৃতিচারণার নানা দিক। তবে সবার আগে আমি শুরু করতে চাই পার্থদার কবিতা বিষয়ক কিছু প্রশ্ন দিয়ে। আমাদের সুপরিচিত, আমাদের বহু পঠিত যে চণ্ডী স্তোত্র আছে,
সেই চণ্ডী স্তোত্রর অন্তর্গত যে শ্লোক ঋষি উবাচ আমরা দেখে এসেছি, কবি পার্থপ্রতিম কাঞ্জিলালের জীবনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ দেবী, তার একদম প্রথম শুরুর কবিতাই হচ্ছে সেখান থেকেই প্রেরণা নিয়ে তমীশ্বরী প্রসিদ্ধ। কিন্তু আমরা যতই গেরিলার ভঙ্গিতে, গেরিলা পাঠকের মতো কবিতার শুরু থেকে আরো অভ্যন্তরে প্রবেশ করি, ততই দেখি যে কবি পার্থপ্রতিম সেই চণ্ডী স্তোত্র থেকে বাইরে বেরিয়ে আসছেন, তার ঘোর থেকে বেরিয়ে আসছেন এবং ক্রমশ স্বতন্ত্র হয়ে চলেছেন বিভিন্নভাবে দেবীর মৃন্ময় রূপ অতিক্রম করে আরো নানা পরত আমাদের সামনে উন্মোচিত হচ্ছে, নানা স্তর আমাদের সামনে উন্মিলিত হচ্ছে। যেমন আমি দু একটা উদাহরণ দিই। একটা জায়গায় কবি বলছেন, অন্ত্যেষ্টির মতো তুমি এসেছো এবার হে সুন্দরী, প্রজ্ঞার আগুন থেকে বন্ধা কবিদের কামনায় তুমি আবির্ভূতা। আবার অন্যত্র তিনি বলছেন, কে জন্মকে স্পষ্ট করে, কে মৃত্যুকে করে আকাঙ্ক্ষিত, আমি তা জানি না, জানি তুমি আজও অতর্কিত। এখানে কবি যেন দেবী বলতে মৃত্যুর দোতনাকেই দেবী হিসেবে কল্পনা করছেন, তার সঙ্গে কথা বলছেন। আবার কিছুটা পরে দেবী কাব্যগ্রন্থেই আমি দেখতে পাই কবি লিখছেন, দেবী সেই মধুপাত্র থেকে তুমি পান করেছো আসব, অসুর তোমার কেশ আকর্ষণ করে যাচ্ছে, তুমি স্নিগ্ধ বিহ্বল মত্ততা। এখানে যেন দেবী অবিকল সেই পৌরাণিক দুর্গার মূর্তি আমাদের সামনে তুলে ধরে, তার রূপ আমাদের সামনে তুলে ধরে। কিন্তু এখানেও পার্থপ্রতিম স্থির থাকছেন না, এখান থেকেও তিনি বেরিয়ে আসছেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় দেখি তিনি বলছেন, ভুলে যাই আমারও রয়েছে এই দরিদ্র স্বভাব, আজও সুতপুত্র বলে তুমি নিম্নস্বরে ঐশ্বর্যের মহিমার স্বয়ংবর থেকে আমাকে ফিরিয়ে দাও। আমার চরিত্র থাকে নিষ্ফল শ্রমে, অপমানে প্রতি অপমান। এখানে যেন মনে হয় কবি স্বয়ং মহাবীর কর্ণ। দেবী কি তাহলে দ্রৌপদী, যিনি স্বয়ংবর সভায় কর্ণকে অপমান ও প্রত্যাখ্যান করেছিলেন? কবি পার্থপ্রতিম কাঞ্জিলাল কখনো মৃত্যু, কখনো পৌরাণিক দুর্গা, কখনো দ্রৌপদী বিভিন্ন ভাবে ভাবছেন এবং সেই সঙ্গে সঙ্গে তার সমান্তরালে তার ভূমিকাও বদলে চলেছে, তার স্বগতোক্তিও বদলে চলেছে। কবি মৃদুল মৃদুলদার কাছে আমার প্রথম প্রশ্ন, কবি পার্থপ্রতিম কাঞ্জিলালের এই দেবী কে? এই দেবীর ব্যক্তি কি? এই দেবী কারা? পার্থপ্রতিম কাঞ্জিলাল, মৃদুলদা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। পার্থপ্রতিম কাঞ্জিলালের প্রথম কাব্যগ্রন্থ দেবী, এবং আপনি এটা ঠিকভাবেই বলেছেন যে চণ্ডী স্তোত্র থেকে এর আহরণ করে পার্থপ্রতিম তার নিজস্বতায় নিজের মনন এবং ভাবনার যে বিকাশে এতে নানা দিকে ছড়িয়ে দিলেন দেবী কাব্যগ্রন্থ। দেবী আমি অনেক আগে প্রায় অল্প বয়সে পড়েছিলাম। শোনা যাচ্ছে কি? হ্যাঁ শোনা যাচ্ছে বলুন। কিন্তু একটা বাজনার মতো আওয়াজ আছে। আর কেউ কথা বলছেন? কোনো একটা আওয়াজ আসছে এক্সটার্নাল, বাইরের থেকে কোনো একটা আওয়াজ আসছে। মৃদুলদা বাদে আমরা বাকিরা সবাই আমাদের মাইকটা অফ করে রাখি। মৃদুলদা বাদে আমরা বাকিরা মিউট করে রাখি। হ্যাঁ মৃদুলদা বলুন। তো এটা তিনি নানাভাবে মানে ছড়িয়ে দিয়েছেন। আর এই দেবী সেটা একদম মানে যে কোনো
দেবী কল্প বা দেবী রূপ তার নির্দিষ্ট দিকে সেটা নেই, সেইভাবে না ভেবে পার্থপ্রতিম এটাকে ব্যাপৃত করে দিয়েছে। তো আমি দেবী খুব কম বয়সে পড়েছি, আমি পুনর্পাঠ করিনি বই, হ্যাঁ, কিন্তু যেটুকু যা আমার মনে পড়ছে তাতে আমি ওই বইয়ে এবং পার্থপ্রতিম যে ভাষায় লিখেছেন এবং ক্রমবিকাশ ঘটে গেছে তার কাব্যিক ভাষার, তাতে আমি তাকে বলতে পারি তার আহরণ ঐতিহ্য থেকে তিনি আহরণ করেছেন, তিনি অভিজাত এবং তিনি তার কবিতায় একেবারে আমাদের আদি পর্বের কবিদের যে রূপকল্প এবং যে অলংকার আদি তার সমাহার সবই পার্থপ্রতিম গ্রহণ করেছেন এবং কিছু কিছু জায়গায় তা মানে ঐতিহ্যকে মান্যতা দিয়ে এবং তা অভিজাত, কিন্তু পার্থপ্রতিমের কাব্য ভাষার যে মজাটা আর কি, সেই মজাটা হচ্ছে তিনি ওই অভিজাত কাব্য ভাষার ভেতরেও কিন্তু এই আউয়া আউয়া চলতি হিন্দি গানের সুরকে ঢুকিয়ে দিতে পেরেছেন। আহা নাচে নাচে এসব তার কবিতার ভেতরে আছে, এটা তার রসিক মনের জায়গায়। এই যে প্রশ্ন আপনি করলেন তাতে দেবী তা কোনো নির্দিষ্ট অবয়বের নয়, পার্থপ্রতিম তার বিস্তার ঘটিয়েছেন, এইটুকু বলতে পারি। ধন্যবাদ মৃদুলদা। এই যে দেবীর আমি প্রথম যে প্রশ্নটি মৃদুলদাকে করলাম, কবি মৃদুল দাশগুপ্তকে, শোনা যাচ্ছে কি? আমার কথা শোনা যাচ্ছে? আমি শুনতে পাই। গৌতম দা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। হ্যাঁ 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 দেবীর যে বিভিন্ন পরিচিতি এবং ব্যাখ্যার কথা আমি বললাম প্রথম প্রশ্নে, আমার দ্বিতীয় প্রশ্ন কিছুটা তারই রেস ধরে একটু অন্য মাধ্যমে অন্যভাবে কবি গৌতম চৌধুরীর কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, যেটা হচ্ছে দেবীর বিভিন্ন পরিচিতি ব্যাখ্যা আমরা তো কাব্যগ্রন্থের মধ্যে পেলাম। যদি বাংলা গদ্যের নিরিখে আমি ধরি, উদাহরণ হিসেবে যদি আমি বেছে আনি, তাহলে আমি দেখব কমল কুমার মজুমদারের অন্তর্জলি যাত্রার সেই বালিকাবধূ যশোবতী, যার নাম, যিনি বৃদ্ধ স্বামীর আসন্ন মৃত্যুর পর সহমৃতা হওয়ার জন্য প্রস্তুত, যার জীবন বিপন্ন, ভীষণভাবেই বিপন্ন। কিংবা যদি আরো অন্য মাধ্যমে, চলচ্চিত্র মাধ্যমে আমি সরে যাই, চলচ্চিত্র মাধ্যমে গিয়ে যদি আমি দেখি, আমি ঋত্বিক ঘটককে কবি বলবো, চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের সে অসামান্য কোমল গান্ধারের যে অনসুয়া, সুবর্ণরেখার সীতা, কিংবা বাগদিবউয়ের আর্কিটাইপ হিসেবে স্বয়ং রামচন্দ্রের মা রানী কৌশল্যার যে দোতনা, কিংবা মেঘে ঢাকা তারা সেই বিখ্যাত ক্লোজ আপ যেখানে নিতার মুখটা পুরো দেবীর মতো, দেবী দুর্গার মতো বড় হয়ে উঠছে। আমার প্রশ্ন যে কবি পার্থপ্রতিম কাঞ্জিলালের দেবী, কমল কুমার মজুমদারের যশোবতী, ঋত্বিক ঘটকের একাধিক বহুস্তরীয় নারী চরিত্র, এরা কি কোথাও গিয়ে এক ও অভিন্ন? এদের উৎস বিস্তার আলাদা হলেও এরা কি কোনো অভিসারী বিন্দুতে গিয়ে এক হয়ে যান? এরা কি মিলে যান? এই প্রশ্ন আমার কবি গৌতম চৌধুরীর কাছে। একটা মন আসলে তার প্রশ্নগুলো তৈরি করে। আপনার মনে একটা সুনির্দিষ্ট পাঠ অভিজ্ঞতার ভিত্তিতে আপনি এই প্রশ্নগুলি তৈরি করেছেন। আমি সম্পূর্ণ স্বতন্ত্র পথ দিয়ে ভাঙাচোরা রাঙা ধুলো ওড়ানো কোনো রাস্তা দিয়ে হেঁটে এসেছি, আমি হয়তো এত কিছু ভাবিইনি। কাজেই আপনার প্রশ্নের চটজলদি উত্তর দেওয়ার
কোনো দায়ও আমার নেই। এখন কথা হচ্ছে যে দেবী, কারণ আপনার এই প্রশ্নটা একটা নির্মিত প্রশ্ন। আমি যখন কবিতা পড়ি, কাব্য রস আস্বাদন করি, তখন সেটাই হচ্ছে চূড়ান্ত। তারপরে এই ভাবনাগুলি হচ্ছে প্রবন্ধের ভাবনা, কাব্য রসাস্বাদনের ভাবনা নয়। তো এখন তার মানে এই না যে এই ধরনের প্রশ্নের স্বাধীনতা নেই, তা আমি বলছি না, কিন্তু আমি বলতে চাইছি যে ভাবা যেতে পারে যে আমরা পার্থপ্রতিম কাঞ্জিলালের কবিতার সামনে নত জানু, এবং আসলে আগে যে প্রশ্ন ছিল আর এই প্রশ্ন, এগুলো প্রশ্নকে আলাদা করার এক ধরনের শিল্প আর কি। প্রশ্ন আসলে একই, দেবীকে, তাই তো? মানে আপনি কি আমার এই শেষ বাক্যটা অন্তত সহমত হচ্ছেন? একদম একদম, যে আসলে তো কথাটা একই, যে সহমত, দেবী একেবারে কি, সহমত, দেবীকে। সহমত। শোনা যাচ্ছে আমার কথা? দেবীকে, আমার কথা হ্যাঁ শোনা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তো আসলে প্রশ্ন তো শোনা এটাই যে যাচ্ছে গৌতম দা? দেবী কে। হ্যাঁ, ঠিক আছে, তা আমি বলছি যে আসলে প্রশ্ন তো এটাই যে দেবী কে। তো তাকে নানাভাবে উপস্থাপনা করা যায়, কিন্তু এই দেবী কে বা কি, এই প্রশ্ন সামনে এলে মনে আসতেই পারে বাংলা কবিতার পাঠকের, বা হ্যাঁ, বাংলা কবিতার পাঠকের কথাটাই বলি, যে সেই একটা 100 বছর আগেও এরকম ধরনের আলাপ আলোচনা বা বিতর্ক চলতো যে জীবন দেবতা কে, এবং সেই নিয়ে পাতার পর পাতা বাহাস চলেছে, তর্কাতর্কি হয়েছে, শুভ অশুভ নানাভাবেই, নানাজন নানাভাবে ব্যাখ্যা করেছেন, নানা মন নানাভাবে দেখেছেন। কিন্তু আসলে একটা অনেকখানি সময়ের প্রস্তুতি নিয়ে একজন কবি যখন কোনো তার শিল্পে আসেন, তখন, এবং সেটা যদি একটা অনেকখানি সময়ের পরে আমাদের স্পর্শ করে, সেটা আমি এমনকি দেবী প্রসঙ্গেও বলতে পারি, শুধু জীবন দেবতা প্রসঙ্গে না, দেবীও কিন্তু অনেকখানি সময় পেরিয়ে এসেছে। কারণ দেবী অন্তত খুব সহজ হিসেবে আপনার প্রায় 50 বছর বোধহয় পেরিয়ে এলো আর কি দেবী। সেক্ষেত্রে এটাও কিছু কম সময় পেরিয়ে আসেনি, যা এখনো আমাদের আলোচনার বিষয় হয়ে উঠছে। তো সেটা হয়ে উঠতে পারছে এই কারণেই যে আসলে এই যে ভাবপ্রতিমা, এর একটা বহুমাত্রিকতা থাকে, বহুমাত্রিকতা আসে। সেটা একটা কোনো সরলরৈখিক ব্যঞ্জনা নিয়ে যদি থাকতো, তাহলে এত কথা, এত আলাপের কোনো অবকাশ থাকতো না। দেবীকে সেটা তার কোনো মানে হয় আরাধ্যা, নাকি তার প্রণয়িনী ইত্যাদি, এক কথায় যদি বোঝা যেত একটা যে কোনো ধরনের সরল কবিতা পড়ে, তাহলে আমরা নিশ্চয়ই সেটা নিয়ে এতদিন পরেও মানে এতটা জটিলভাবে আপ্লুত হতাম না। এবং আমার সেটাই মনে হয়, আসলে আপনার প্রশ্নটা দিতে আমার কাছে যেটা করেছেন সেগুলো খুবই সঙ্গত। এবার বলি, আমি আপনাকে কিন্তু মোটেই মানে কোনো দোষারোপ করছি না, আপনি খুবই চমৎকার প্রশ্নটাই করেছেন। আসলে ওগুলোর মধ্যে যা যা ধরা পড়ে, সেইগুলো সামনে তো যখন আপনি ভাবুন একজন কবি যখন কবিতা লিখছেন, তখন তো তিনি, আচ্ছা ওটা ওখানে হয়েছে, আমি এটা, এভাবে তো নয়। তার যৌথ অবচেতনের মধ্যে অনেক কিছু ঢুকে পড়ে। এবং চণ্ডী সেখানে যতটা প্রাসঙ্গিক, সেখানে ঋত্বিক কতটা প্রাসঙ্গিক, এইটার মানে রং মশাল বানানোর মশলার মতো একটা কাগজে লেখা যায় না, যে এতটা গন্ধ নিলাম, এতটা সোডা, এতটা অ্যালুমিনিয়াম। এই রসায়ন একটা গুপ্ত রসায়ন। সেই গুপ্ত রসায়ন এমনকি কবিকেও যদি লিখতে বলে দেওয়া হতো, কবিও লিখতে পারতেন না। একটা রহস্য রসায়ন, এবং সবকটাই তার যে মানে যেগুলি উৎসমুখ হিসেবে আমরা ধরতে চেষ্টা করব বা বলবো, সেগুলো সবই অসম্পূর্ণ থাকবে, সে চণ্ডী হোক আর অন্য যাই হোক। কারণ একটা গতিমান যানের মতো, যেমন ধরা যেতে পারে, ধরুন যুধিষ্ঠিরের রথের কথা আছে, যে সেটা চলতে চলতে শূন্যে উঠে যেত। তো একটা কবিতা যদি সেই ওইটুকু না পারে, তাহলে সে কবিতাটা কোনো কবিতা হয়ে ওঠে না। যখন সে শূন্যে উঠে গেল, তখন কিন্তু ভূমিস্পট, তখন আর সেই জমিতে কি ছিল, কোন কাঁকুড়ে জমি ছিল না, বালি বেলে মাটি, সেটা অপ্রাসঙ্গিক যেমন হয়ে যায়, মানে সেই স্মৃতিটা যেমন থেকে যায়, কিন্তু কোথাও আবার অপ্রাসঙ্গিক হয়েও যায়, কারণ সে তখন শূন্যে উঠে এসেছে বলেই আজকে সে তার কথা আমরা তুলছি। কাজেই কোথাও
তার মধ্যে হয়তো আঁশগুলো লেগে থাকে, সেটা চণ্ডী স্তোত্রের হতে পারে বা অন্যান্য যে সমস্ত উদাহরণগুলি আপনি দিচ্ছেন সেগুলোর হতে পারে। আসলে কখনো হয়তো দেখা যাবে শুধুমাত্র আমি এভাবেও ভাবতে পারি যে হয়তো উনি কবিতাকে নিয়েই কথা বলছেন। ধরুন আমি যদি সামান্য এই কটা লাইনের কথা বলি, সঙ্গীতের মৃতদেহ পাওয়া যায় মানুষের কণ্ঠস্বরে আর ভাষার শ্মশানে, মৃতদেহ দাহ কোনো জীবন দিল না, বিবর্ণ কবিতা আজও ছড়িয়ে রয়েছে লব্ধ প্রগাঢ় সন্ধ্যায়, চপল বর্ণিমা ভঙ্গে। আমি আর বাড়াচ্ছি না। ধরুন আরো এই যে ধরুন স্তবকটাতে, মানে এটা পড়লে মনে হবে ওর সামনে কবিতাই স্বয়ং দাঁড়িয়ে আছে। আবার অন্যান্য জায়গায় অন্য অনেক কিছুই থাকতে পারে। তাহলে কি হচ্ছে, এটা বহু মাত্রিকতা রয়েছে বলেই আমরা, আপনি যে সমস্ত অনুষঙ্গগুলি তুলে ধরলেন, হ্যাঁ, সেইগুলো কোথাও না কোথাও, যেহেতু আমাদের যৌথ অবচেতনে ওইগুলোও মিশে গেছে, অর্থাৎ ঋত্বিকের যে উদাহরণ আপনি দিলেন বা কমল কুমারের, তো কোথাও না কোথাও আমরা কি করি, আমাদের যৌথ অবচেতন চায়, স্বস্তি পেতে চায় ওইগুলোর সাথে, ওই প্রতিমার সাথে এই প্রতিমাকে মিলিয়ে। এটা কিন্তু আমাদের সান্ত্বনা, এটা কিন্তু আমাদের আত্মতৃপ্তি। বা হয়তো কবি যখন লিখেছেন তার মধ্যে এটা ছিল বা ছিল না, হয়তো দেখা যাবে সাল তারিখ মিলিয়ে কোনটা আগে কোনটা পরে সেগুলো দেখার বিষয় আছে, যে কতটুকু আগে হয়েছিল বা হয়েছিল, কোথায় কতদিন আগে চণ্ডী স্তোত্র লেখা হয়েছে, আরো কতদিন পরে এগুলো এসছে, জড়িয়ে থাকতেই পারে। কিন্তু আমি বলছি, যারা আমরা রসাস্বাদন করছি, আমরা একটা মানসিক স্বস্তি বা সান্ত্বনা পাই সব সময়, যে আমাদের পরিচিত কোনো ভাবপ্রতিমার সাথে এটাকে মিলিয়ে যদি দেখি, তো আমাদের আনন্দটা একটু বেড়ে যায়। সেই বেড়ে যাওয়া আনন্দটা পেলে আমরা খুশি হই। তো সেই দিক থেকে আপনার প্রশ্ন খুবই সঙ্গত, এবং অবশ্যই কোনো না কোনো ভাবে একটা ঐক্য আমরা খুঁজে পেতেই পারি, যেহেতু পার্থদার এই দেবী একটা বহুমাত্রিক ব্যঞ্জনা নিয়ে হাজির। আপাতত এইটুকুই। অনেক ধন্যবাদ গৌতম দা। কবি গৌতম চৌধুরী উত্তর দিতে গিয়ে যৌথ অবচেতন বা কালেকটিভ কনসাসনেসের প্রসঙ্গ আমাদের সামনে কয়েকবার বললেন। এই যে যৌথ অবচেতন, পাঠক তো একটা কবিতাকে 10 বার পড়লে অনেক কবিতার ক্ষেত্রে 10 বার 10 রকম মানে বা 10 বার 10 রকম ইন্টারপ্রিটেশন আমরা করে থাকি। আবার নির্দিষ্ট কোনো কবি, যদি কবি পার্থপ্রতিম কাঞ্জিলালের কথাই ধরি, তাহলে তার কবিতা সমগ্র যদি আমি পড়ি বা তার আলাদা আলাদা করে কাব্যগ্রন্থগুলি যদি আমরা পড়ি, তাহলে দেখব তিনি বিভিন্ন রকমের ভাষা এবং কাব্য প্রকরণ ব্যবহারে তিনি রূপদক্ষ ও সিদ্ধ ছিলেন। কবি গৌতম মণ্ডল তথা আদম পত্রিকা ও প্রকাশনার প্রকাশক সম্পাদকের কাছে আমার পরবর্তী প্রশ্ন, কবি পার্থপ্রতিম কাঞ্জিলালের দেবী থেকে যদি গৌতম দা আমরা শুরু করি, দেবীর বেশ কয়েক বছর বাদে তিনি রাত্রি চতুর্দশী, টেবিল দূরের সন্ধ্যা, আরো অনেক পর্যায়ক্রমে অন্যান্য কাব্যগ্রন্থগুলো আসছে। ওনার বিখ্যাত গদ্য কবিতাগুলি আসছে, আত্মকথন, নতপিশাচ, ওনার বিভিন্ন সনেট গুলো আসছে, বিদেশি সনেটের মিল কাঠামো, স্তবক বিন্যাস অবলম্বন করে রচিত। আমি আপনার কাছে পাঠক হিসেবে জানতে চাই যে পাঠক হিসেবে কোন পার্থপ্রতিম কাঞ্জিলালকে, মানে গদ্য কবিতার পার্থপ্রতিম কাঞ্জিলাল নাকি সনেট রচয়িতা পার্থপ্রতিম কাঞ্জিলাল আপনার সব থেকে প্রিয়, আপনার কাছে সব থেকে বেশি আদরণীয় কোন সব থেকে প্রিয় আপনার কোন পার্থপ্রতিম কাঞ্জিলাল? আচ্ছা, এটা বলার আগে আমি একটা প্রসঙ্গে যাই, সেখান থেকে আমরা এখানে আসব। সেটা হচ্ছে 1970 সালে পার্থপ্রতিম কাঞ্জিলালকে কৃত্তিবাস পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। কৃত্তিবাস পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়। হ্যাঁ, আচ্ছা, কৃত্তিবাস পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়। তো সেই সময় কৃত্তিবাস মানে খুব বিরাট ছিল, এবং পার্থপ্রতিম কাঞ্জিলালের তখন বয়স হচ্ছে 21 বছর। 21 বছর বয়সে তাকে কৃত্তিবাস পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়। কিন্তু পার্থপ্রতিম কাঞ্জিলাল এই পুরস্কার নিতে অসম্মত হন, তিনি প্রত্যাখ্যান করেন, এবং তার কারণ হিসেবে বলেন যে এর আগে, মানে 1970 সালের আগে শামসের আনোয়ার এবং দেবারতী মিত্র এই পুরস্কার পেয়েছেন, অর্থাৎ কৃত্তিবাস পুরস্কার পেয়েছেন, এবং তিনি মনে করেন যে এই পুরস্কার পাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে কবিতা, উন্নত মানের কবিতা দেবারতী মিত্র এবং শামসের আনোয়ার লিখতে পারেননি, অথচ তারা এই পুরস্কার পেয়েছে। সুতরাং আমি এই পুরস্কার গ্রহণ করব না।
এইখান থেকে একটা জিনিস মনে আসতে হতে পারে যে পার্থপ্রতিম কাঞ্জিলালের চরিত্র অবস্থান, সেটা হচ্ছে স্থিতাবস্থার বিরুদ্ধে জেহাদ। যা কিছু চলমান, যা কিছু বহমান, যা কিছু একই, তার বিরুদ্ধে তিনি জেহাদ ঘোষণা করেছিলেন এবং সেই জেহাদ থেকেই তিনি বিভিন্ন রকম কবিতা লিখেছেন। তার কবিতায় আপনি গৌতম দা, আপনি একবার লিপ করে আবার আসুন। যান্ত্রিক গোলযোগ আবার। গৌতম দা ফিরে আসলে, কবি গৌতম মন্ডল ফিরে আসলে ওনার সঙ্গে আমরা আবার কথোপকথন কথা শুরু করব। ইতিমধ্যে মৃদুলদাকে আমি মৃদুলদার কাছে ফিরে যাই। মৃদুলদার একটি লেখায় আমি পড়েছিলাম 2017 সালে, কোন একটি ওয়েব বা ব্লগ জিনে একটি লেখায় আমি পড়েছিলাম, উনি একটি ব্যক্তিগত স্মৃতিচারণার কথার মধ্যে পার্থপ্রতিম কাঞ্জিলালের কথা উল্লেখ করেছিলেন, যেখানে গ্র্যান্ড হোটেলের একটা অনুষঙ্গ ছিল, ধর্মতলার গ্র্যান্ড হোটেল, যেখানে অনেকে মিলে যাওয়ার পথে দ্বাররক্ষী, গ্র্যান্ড হোটেলের দ্বাররক্ষী কবি পার্থপ্রতিম কাঞ্জিলালকে আটকে দিয়েছিলেন দরজায় কাছে, মূল ফটকের কাছে, কারণ প্যান্টের উপরে পাজামা পরেছিলেন পার্থপ্রতিম কাঞ্জিলাল। মানে ড্রেস কোড বলতে আমরা যেটা বোঝাই, গ্র্যান্ড হোটেলে প্রবেশ করবার উপযুক্ত সেরকম পরেছিলেন না। তারপরে আপনারা মিলে সবাই মিলে আবার হ্যাঁ, এরকম এই ব্যক্তিগত স্মৃতিটার কথা যদি একটু বলেন, শেয়ার করেন আমাদের সঙ্গে। ব্যক্তিগত স্মৃতি তো প্রচুর, নানা রকম। তো এই যে চলতি যে আমাদের করোনা কথিত দুঃসময় চলছে, তার ঠিক ভেতরে কিন্তু তিনি মারা গেছেন নানা রকম রোগে, করোনায় নয়। শোকাবহ এবং মৃত্যু মানে তার শারীরিক অনুপস্থিতি বাংলা কবিতায়, যে তার শারীরিক অনুপস্থিতি, সেটা আমাদের কাছে বেদনাদায়ক। সুতরাং শোক জনিত যে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, আমরা সেই রকমই কথা বলবো, সেই জায়গা থেকে কথা বলবো। তো যেটুকু গৌতম মন্ডল বললেন কৃত্তিবাস পুরস্কার ইত্যাদি নিয়ে, কৃত্তিবাস পুরস্কার তারা নেননি। কৃত্তিবাস পুরস্কার একযোগে পার্থপ্রতিম কাঞ্জিলাল এবং অমিতাভ গুপ্তের নাম ঘোষিত হয়েছিল সেই 70 সালে, আমার যতদূর মনে পড়ে। তো অমিতাভ গুপ্তের আলো এবং পার্থপ্রতিম কাঞ্জিলালের দেবী, এই দুটি বইকে ঘিরে, এই দুটি বই 1970 সালে বেরিয়েছিল। ওরা দুজনে লেখালেখি শুরু করেছিলেন তারও কিছুকাল আগে থাকতে, 60 দশকের শেষ ভাগে ওরা লিখতে শুরু করেন। এইটা নিয়ে নানা রকম মত আছে। এই কারণে আছে, 1972 সালে কবিতা সিংহ 70 দশকের কবিতার একটি সংকলন প্রকাশ করেন। সেই সংকলনে পার্থপ্রতিম কাঞ্জিলাল, অমিতাভ গুপ্ত এবং বিতোষক ভট্টাচার্যের কবিতা ছিল না সেই সপ্তাদশ অষ্টারোহী নামে সেই 70-এর প্রথম কাব্য সংকলনটিতে।
এটা নিয়ে কথা উঠেছিল এরা নেই কেন, তখন বলা বলি হতো যে এরা 60-এর দশকের, যেহেতু তারা 60 দশকে শেষার্ধে লিখতে শুরু করেন। যার বই 70 সালে বেরোচ্ছে সে 68-69 এইসব সময় থেকে লিখেছে। তো সেইখানে তারা বাদ পড়েন এবং ওরা কৃত্তিবাস পুরস্কারের নাম ঘোষিত হওয়ায় দুজনেই ওরা কৃত্তিবাস পুরস্কার নেননি। কিন্তু গৌতম মন্ডল যে কার্যকারণ বললেন, এরকম তথ্য আমার কাছে নেই যে তারা পার্থপ্রতিম দেবারতী মিত্র বা শামসের আনোয়ারের কবিতার সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন সেই জন্য নেননি। আমার কাছে এরকম কোনো তথ্য নেই বা এটার কোনো লিখিত বা মুদ্রিত কোথাও দেখা যায়নি। তো এইটা আমার মনে হয় যে আমরা আজকে যেভাবে পার্থপ্রতিম কাঞ্জিলালের কথা ভাবছি বা তার প্রবল উপস্থিতি আমাদের কাছে, আমরা যে পর্যন্ত জীবিত থাকব নিশ্চিতভাবেই আমাদের ভেতর থাকবে বহু ঘটনা, বহু সক্ষতা, বহু কি বলবো, মানে পার্থপ্রতিম কাঞ্জিলালের ক্ষেত্রে যেহেতু আমি তার থেকে বয়সে ছোট, আমি কিছুটা অভিভাবক স্নেহ পেয়েছি, সেই সব কথাও বলবো। তো সেইগুলোর স্মৃতি আমরা রোমন্থন করব। আমরা এমন কিছু কথা বলবো না যেগুলো মানে কি বলবো, আবহ বা এই পরিবেশকে লঘু করে দিতে পারে। আমি পার্থপ্রতিম কাঞ্জিলাল, হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে মৃদুলদা? হ্যাঁ মৃদুলদা শোনা যাচ্ছে? হ্যাঁ 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 বলছি, কবি পার্থপ্রতিম কাঞ্জিলালের প্রসঙ্গে আমি যেটা করেছিলাম গ্র্যান্ড হোটেলের সেই ব্যাপারটা, যে গ্র্যান্ড হোটেলের দ্বাররক্ষী, তিনি কৃত্তিবাস পুরস্কার তিনি এবং অমিতাভ গুপ্ত নেননি, কিন্তু পার্থপ্রতিম কাঞ্জিলাল কি কি পুরস্কার পেয়েছেন আমি জানি না, কিন্তু একটি পুরস্কারের কথা আমার মনে আছে। সেটি জরুরি অবস্থার ঠিক আগের বছর 1974 সালে সুনীল মিত্র, তিনি হাওড়াতেই থাকতেন, কিন্তু হাওড়ার মানুষ, তিনি চাকরি সূত্রে কয়েক বছর শ্রীরামপুর শহরে ইএসআইতে কাজ করতে এসেছিলেন সুনীল মিত্র। এবং আমাদের এই শহরটির ক্ষেত্রে লেখালেখির যারা আমরা লোকজন ছিলাম সেই সময়ের যারা তরুণ, এবং আমাদের শ্রীরামপুরের এই যে সাহিত্য পরিমণ্ডল যেটুকু লেখালেখি যারা করেন তাদের রঙিন ভাবে মাতিয়ে দিয়ে গিয়েছিলেন সুনীল মিত্র। তিনি বিভিন্ন কোরাস নামের একটি পত্রিকা করতেন, সেই গৌতম চৌধুরীও চেনেন। গৌতম যেহেতু শিবপুরে থাকেন, ওই সুনীল মিত্র শিবপুরে থাকতেন, শিবপুরে তার আদি বাড়ি, কিন্তু তিনি চাকরি করতেন শ্রীরামপুর ইএসআই হসপিটালে। তা সেইখানে বিভিন্ন কোরাস পত্রিকার তরফ থেকে পার্থপ্রতিম কাঞ্জিলালকে বিভিন্ন কোরাস পুরস্কার দেওয়া হয়েছিল। সেটা পার্ক স্ট্রিটে ডাক্তার কালীকৃষ্ণ চট্টোপাধ্যায় নামে এক ভদ্রলোক ছিলেন, সেই ভদ্রলোকের বাড়ির পোর্টিকোতে সেইখানে পুরস্কার প্রদান হয়। সেই পুরস্কার প্রদানে সন্দীপন চট্টোপাধ্যায় ছিলেন, শক্তি চট্টোপাধ্যায় এসেছিলেন। পার্থপ্রতিম সেই পুরস্কার গ্রহণ করেন, বিভিন্ন কোরাস পুরস্কার। সেই বছরই প্রীতিশ নন্দী সাহিত্য একাডেমি পেয়েছিলেন। তার সেই প্রসঙ্গটাই প্রীতিশ নন্দী সাহিত্য একাডেমি পেয়েছেন, সেইটার কয়েকদিন পরে ওই পোর্টিকোতে পার্থপ্রতিমকে যখন পুরস্কার দেওয়া হচ্ছে, তখন সন্দীপ করে তিনি বলেন যে এটি এই প্রীতিশ নন্দী সাহিত্য পুরস্কার পাওয়ার পর তিনি ঠোঙায় দেখতে পেয়েছেন। আমি শুনে এখানে আসছে না, ও চলে এসেছে। হ্যাঁ, তো আমি বলি, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে মৃদুলদা, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি প্রসঙ্গটা আনলাম এই কারণে, ওই সুনীল মিত্রই ছিলেন ওই গ্র্যান্ড হোটেলের আমাদের যে অভিযান,
জ্ঞান বিটলের ঘটনায়, হুম, সেটা আমরা আকাশবাণী ঠিক উল্টো দিকে একটা রেলিং ঘেরা পার্ক মতো জায়গা আছে, আমরা তখন সেইখানে আড্ডা দিই। এটা জরুরি অবস্থা তখনও হয়নি, কিন্তু জরুরি অবস্থা হব হব সময়, এবং সেই সময় ইন্দিরা গান্ধী অনেক কিছু করেছিলেন আর কি, নিয়ম কানুন, বি ইন্ডিয়ান, বাই ইন্ডিয়ান, এই সমস্ত জায়গায় পিডিসি সিগারেট তার প্রচলন বন্ধ হয়ে গিয়ে তার বন্ধ করে দেওয়া হয়েছিল। তা এই সমস্ত করেছিলেন ইন্দিরা গান্ধী। হ্যাঁ, তো সেই সময়ে সুনীল মিত্র আমাদের সেই আড্ডায় আছে, গৌতম চৌধুরীও ছিলেন আমার মনে আছে। গৌতম চৌধুরী তখন সদ্য চাকরিতে ঢুকেছে আইসিআইতে, আর আমরা কেউই চাকরি করতাম না। হ্যাঁ, আমরা এই কলকাতায় আড্ডা দিতে যেতাম, কলেজ স্ট্রিটে যেতাম, কখনো ওই আকাশবাণীর উল্টো দিকে রেলিং এ বসতাম, ওই এইসব পার্কে, ওই ধর্মতলার পার্কের ভেতরে বসতাম। এই সব সময়টায় সুনীল মিত্র আমাদের বলেন তোমাদের চা খাও। সুনীল মিত্র চা খাওয়াবেন, আমরা চাওয়ালা খুঁজছি চারিদিকে। সুনীল মিত্র বলেন ওখানে না, আমি তোমাদের গ্র্যান্ড হোটেলে চা খাওয়াতে। সুনীল মিত্র যে গ্র্যান্ড হোটেলে চা খাওয়াবেন, সুনীল মিত্রদের পরিবারের তখন উত্তরবঙ্গে কয়েকটি চা বাগানের ওরা মালিক ছিলেন, সেগুলো ইন্ডিয়ান টি বোর্ডের হাতে চলে গিয়েছিল। সুনীল মিত্রের দাদা ছিলেন ইন্ডিয়ান টি বোর্ডের একজন তখন ডিরেক্টর। তো সুনীল মিত্র এবং চা একটা বড় ব্যাপার ছিল। তো সুনীল মিত্র আমাদের গ্র্যান্ড হোটেলে চা খাওয়াতে সকল বলে সুনীল মিত্রদের পরিবারের তখন উত্তরবঙ্গে কয়েকটি চা বাগানের ওরা মালিক ছিলেন, সেগুলো ইন্ডিয়ান চলে গিয়েছিল। সুনীল মিত্রের দাদা ছিলেন। হ্যালো, কি হচ্ছে? বলছি মৃদুলদা বাদে বাকিরা আমরা একটু মিউট করি, প্রত্যেকে মিউট করি, মৃদুলদা বাদে বাকিরা আমরা মিউট করি, না হলে এই সমস্যাটা আবার বারবার হতে থাকবে। যিনি কথা বলছেন তিনি বাদে বাকিরা আমরা আপাতত মিউট করি। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ বলছি একটু ঢুকে ওই হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, তো ওই ওই তার কয়েকদিন আগে সুনীল মিত্র পার্থপ্রতিম কাঞ্জিলালকে বিভিন্ন পুরস্কার দিয়েছেন। তো এই সেই সময়েরই ঘটনা সব। গৌতম চৌধুরী ছিল। তা আমরা সেই চা খেতে গ্র্যান্ড হোটেলে গেলাম, সেই প্রথম গ্র্যান্ড হোটেলে যাচ্ছি আর কি। গ্র্যান্ড হোটেলে আমরা তো গটগট করে ঢুকতে লাগলাম, দেখি গ্র্যান্ড হোটেলে যে দারোয়ান সে পার্থপ্রতিম কাঞ্জিলালকে আটকে দিয়েছে, কারণ পার্থপ্রতিম কাঞ্জিলাল প্যান্টের ওপর একটি পাঞ্জাবি পরে আছেন। এটা তাদের ড্রেস কোড, যেগুলো মানে নর্মাল ড্রেস নয় এই বিবেচনায়, তাকে আটকে দিয়েছে। তা আমরা হই হই করলাম এবং সেই রক্ষীকে ঠেলে টুলে আমরা গ্র্যান্ড হোটেলের ভেতরে ঢুকে গেলাম। সুইমিং পুলের পাশে সমস্ত ধনী ব্যক্তিরা এবং টুরিস্টরা তারা চা খাচ্ছেন, আমরা গিয়ে টেবিল দখল করে বসে বললাম, এবং যেরকম আসে আর কি, বড় একটি টিপটে চা এলো, দুধের দিয়ে এলো, কাপ সাজিয়ে দিয়ে গেল বেয়ারা। তো সেইটা নিয়ে আমরা তো ঢেলে ঢুলে চা খেলাম। চা খাওয়ার পরেও ঘটনা ঘটলো আর কি, চা খাওয়ার পরেও ঘটনা ঘটলো। সুনীল মিত্র একটি মোটা কোনো বই তার ব্যাগ থেকে বার করে বললেন, এর ভিতর আমার একটি 500 টাকার নোট ছিল। 500 টাকার নোট আমরা তখন চোখে দেখিনি, তখন তো 500 টাকা খুব একটা ব্যবহার হতো না, কিন্তু সুনীল মিত্র জানালেন একটা 500 টাকার নোট এলো, সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এইটা নিয়ে বিশাল টেনশন হলো আর কি, বিশাল আমরা আতান্তরে পড়লাম। এইটা টাকা খুঁজে তিনি পাচ্ছেন না। তখন গৌতম চৌধুরী, আমার এটা মনে আছে, গৌতম চৌধুরী যেহেতু কাজ করতো আর কি, তার ওই পার্স হাতড়ে টাতড়ে সে একটি 20 টাকা বার করলো। আমাদের কারো 2 টাকা আছে, কারো কাছে খুব জোর 5 টাকা আছে, এবং সেইটা হচ্ছে আমাদের ওই চলাফেরার খরচ আর 2 টাকা, 8 আনা, 1 টাকা এইসব বেরোতে লাগলো।
কিন্তু আমাদের যে টাকাটা হয়েছে, আমার মনে নেই 200 কত টাকা হয়েছিল চা খেতে 5-6 জনের, সে টাকাটা হচ্ছে না। তো এইটার পর সুনীল মিত্র অবশেষে শেষ পর্যন্ত 500 টাকাটা বার করলেন এবং টাকা মেটালেন, এবং গোটা ব্যাপারটাই তিনি পরিকল্পিতভাবে করেছেন আর কি। ওই আমাদের উদ্বেগে ফেলা, আমরা কি করি না করি, এই এটা মনে আছে। এই হচ্ছে সেই গল্প, এই গল্প। আচ্ছা কুণাল, আমি একটা কথা বলে নি। কুণাল, হ্যালো। হ্যাঁ, বলো বলো। গৌতম দা বলুন বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলুন। মৃদুলদা বললেন যে ওই যে কথাটি আমি বলেছি আর কি, সেই কথাটির কোনো লিখিত ইয়ে নেই, সেটা ঠিক নয়। 1983 সালে তুষার চৌধুরী সম্পাদিত কবিতা দর্পণ পত্রিকায় পার্থপ্রতিম কাঞ্জিলালের একটা সাক্ষাৎকার বেরিয়েছিল। সেই সাক্ষাৎকারটি নিয়েছিলেন রণজিৎ দাস। সেই সাক্ষাৎকারে এই কথাটি স্পষ্টভাবে বলা আছে। হ্যাঁ, কথাটি হয়তো শুনতে একটু অন্যরকম মনে হতে পারে, কিন্তু এটা তো তথ্যকে অস্বীকার করবে কি করে? আমি আমি তথ্যকে অস্বীকার করা যায় না। না না, নিশ্চয়ই করা যায় না। কিন্তু আমি ওই সাক্ষাৎকার পড়েছি, রণজিৎ দাস যে পার্থপ্রতিমের সাক্ষাৎকার নিয়েছিলেন সেটি আমি পড়েছি, কিন্তু এটা পড়েছি, কিন্তু আমার এখন মনে হচ্ছে এটা আমার মনে কোনো স্ট্রাইক করেনি। না, এই সাক্ষাৎকারটা আমরা এবার আদমে ছাপিয়েছি, আদমের প্রিপ্রিন্ট করেছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার এটা মনে হয় যে আজকে যে ওটা আমার স্ট্রাইক করেনি, বা পার্থপ্রতিম অন্যভাবে বলেছেন, এটা হতে পারে। কিন্তু আমার যেটা বক্তব্য, আমার যে মূল কথাটা আর কি, যে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং শোকের আবহে। এটা তো শ্রদ্ধাই তো, এখানে তো অশ্রদ্ধার কিছু নেই। এখানে অশ্রদ্ধার কি আছে? না না, আমি এখানে অশ্রদ্ধার কোনো ব্যাপারই নেই, এটা তো তথ্য। গৌতম দা, ঠিক আছে। আমি একটু ইন্টারাপ্ট করছি গৌতম দা। আপনি কানেকশন যখন চলে গেছিল, সংযোগ চলে যাওয়ার আগে আপনি শেষ বাক্যাংশটি আপনি বলেছিলেন, তাকে সেখানে ছিল হচ্ছে, হ্যাঁ সেখানে আপনি বলছিলেন যে প্রচলিত যা কিছু আছে, যে প্রচলিত সংস্কৃতি, যে প্রচলিত স্রোত, যে প্রচলিত আমাদের বোধ, যে মেপে দেওয়া সব প্রচলিত ভাষা ভঙ্গিমা, প্রচলিত ভাষা সংস্কৃতি, ভাষা ভঙ্গিমা এক অর্থে সংস্কৃতি, বৃহত্তর অর্থে সংস্কৃতি। পার্থপ্রতিম কাঞ্জিলালের যাত্রাটা, কবিতার অভিমুখটা তার বিপ্রতীপে এবং বিপরীতে বরাবর ছিল, বিপরীতে ছিল। তো তিনি স্থিতাবস্থার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। যে স্থিতাবস্থার বিরুদ্ধে তিনি একজন জেহাদি, স্বঘোষিত জেহাদি যদি বলা হয়, এইভাবেই বলা হয়। তার কবিতা জেহাদ ঘোষণাই করেছিল, যে প্রস্রাবের জলঝপ, হ্যাঁ, বা এই টাইপের কিছু অনুষঙ্গ কবিতায় উনি আনছেন, যেগুলো কোনো সুখী মধ্যবিত্ত মানুষ সুখী গৃহকোণে যেগুলো কল্পনা করতে পারবেন না। বা তার কবিতা খুব ধ্রুপদী ভঙ্গির মধ্যেও যে তিনি যে চতুর্দশপদী লিখছেন, তার মধ্যেও আছে এমন কিছু শব্দ যেগুলো আপাতভাবে কুলীন শব্দ নয়, যেগুলো দৃশ্যত এবং শ্রুতিগত ভাবে আমাদের কোথাও একটা, আমাদের কমফোর্ট জোন বা আমাদের একটা কমফোর্ট জোনের বাইরে, আমাদের আরামের যে পরিধি, যে আমাদের নিরাপদ বৃত্ত, তার বাইরে নিক্ষেপ করছেন। তো আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে দেবী থেকে শুরু করে যে ওনার যে যাত্রাটা, রাত্রি চতুর্দশী, টেবিল দূরের সন্ধ্যা, বা বিভিন্ন অসংখ্য সনেট, বিভিন্ন বিদেশি তানকা সনেট, জাপানি তানকার আদলে লেখা সনেট, পেট্রার্কান সনেট, এইরকম যে সনেট, কোন পার্থপ্রতিম কাঞ্জিলাল, এই ধ্রুপদী পার্থপ্রতিম কাঞ্জিলাল, নাকি গদ্য কবিতার একের পর এক অসামান্য গদ্য কবিতার জনক পার্থপ্রতিম কাঞ্জিলাল, প্রণেতা পার্থপ্রতিম কাঞ্জিলাল, কে আপনার বেশি প্রিয়? এটা বলতে গেলে বেশি কাছের? এটা বলতে গেলে পার্থপ্রতিম কাঞ্জিলালের কবিতার একটু প্রেক্ষাপট বলে নিয়ে আমি সিদ্ধান্ত উপনীত হতে চাইছি। সেটা হচ্ছে যে পার্থপ্রতিম কাঞ্জিলালের যে জগৎ, কবিতার জগৎ, সেটা হচ্ছে দিব্যানুভূতির জগৎ। এই দিব্যানুভূতির জগৎ কিন্তু আবার রাজনীতি নিরপেক্ষ নয়, এখানে রাজনীতিও রয়েছে। এবং অনেক ক্ষেত্রে কবিতাগুলো এসছে ভায়োলেন্স এবং অসহিষ্ণুতা থেকে তার বিভিন্ন বাক্য নির্মিত হয়েছে। হ্যাঁ, তিনি সনেট সিদ্ধ কবি ঠিকই, প্রচুর সনেট লিখেছেন এবং বিভিন্ন ধরনের সনেট লিখেছেন। সেই সব সনেটের মধ্যে আমরা আসক্তি পাই, নির্লিপ্তি পাই, এবং পাশাপাশি লিখেছেন প্রচুর গদ্য কবিতাতে তিনি অসাধারণ দক্ষতায় তিনি তার যে জীবন, তার যে যাপন, সেটাকে তিনি ব্যক্ত করেছেন। হ্যাঁ, সেই যে প্রতিটি ঘটনা, প্রতিটি জীব বা জড়,
এদের মধ্যে একটা সংযোগ সূত্র রয়েছে, এটা তিনি মনে করতেন। হ্যাঁ, এবং তিনি বামপন্থী দর্শন এবং আধ্যাত্মিকতা দুটোকেই একসঙ্গে মেলাতে চেয়েছেন একই কবিতার ভেতরে, বামপন্থী দর্শন আবার আধ্যাত্মিকতা। এইভাবে পার্থপ্রতিম কাঞ্জিলালের কবিতার জগৎ। এই কবিতার জগতে যখন তিনি সনেট লিখছেন তখন তিনি একজন সনেট সিদ্ধ কবি। তার সনেট পড়তে খুবই ভালো লাগে, বিভিন্ন ধরনের খেলা দেখা যায়, কিন্তু এই সনেট আমাকে ততটা আকর্ষণ করে না যতটা তার গদ্য কবিতা আমাকে আকর্ষণ করে। গদ্য কবিতার ভেতরে একটা বিরাট বিস্তৃতি পায়, মহাকাব্যিক প্রেক্ষাপট পায়। মহাকাব্যিক প্রেক্ষাপট অবশ্য তোমার সনেটেও পাওয়া যায়, কিন্তু সনেটের থেকে গদ্য কবিতাতে একটা মহাকাব্যিক প্রেক্ষাপট, এমনকি কোথাও কোথাও একটা উপন্যাসের সূচনা হিসেবে আমরা ভাবতে পাই। সেই জন্য গদ্য কবিতা আমার কাছে বেশি আকর্ষণীয় সনেটের তুলনায়। গৌতম দা, এই যে আপনি বললেন ওনার কবিতার রাজনীতির কথা, রাজনীতি নিরপেক্ষ নয়, আমি একেবারেই সহমত আপনার সঙ্গে। আমিও একই মত পোষণ করি। এই সূত্র ধরে আপনাকে, এবং গদ্য কবিতার অনুষঙ্গে আপনাকে আমি পরবর্তী প্রশ্নটা করছি। সেটা হচ্ছে, প্রায় মিথ হয়ে যাওয়া পার্থপ্রতিম কাঞ্জিলালের যে গদ্য কবিতাগুলো আমরা পড়েছি, যেরকম পাঠকের সঙ্গে ব্যক্তিগত কাব্যগ্রন্থের আত্মকথন, চলিত ক্রিয়াপদের বাংলা লিখিতে ইচ্ছা করে না, এই বাংলা বড় সাহিত্যিক, কিংবা ওই একই কাব্যগ্রন্থের নতপিশাচ বলে যে কাব্যগ্রন্থ, যেখানে টাট্টিখানার উল্লেখ করছেন, বিহারী ম্যাথর পট্টির উনি উল্লেখ করছেন, এবং কোথাও কুলীন যে খুব সংস্কৃত বাঙালি, কলকাতার হাওড়ার যে গঙ্গা তীরবর্তী যে মধ্যবিত্ত যে বাঙালি, উচ্চবিত্ত যে বাঙালি, সেই সংস্কৃতির মধ্যে কোথাও যেন উনি অনুপ্রবেশ করছেন, এবং এদের চরিত্র দিয়ে বস্তুপুঞ্জ, এনার ঘটনা, স্থান, কাল, প্রেক্ষাপট নির্বিশেষে তিনি প্রবেশ করাচ্ছেন তার কবিতাদের। এবং এইটা করাতে গিয়ে ওনার একটা অবশ্যম্ভাবী এবং অনিবার্য হাতিয়ার আমি যেটা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে সাধু ক্রিয়াপদের প্রয়োগ। সাধু ক্রিয়াপদের প্রয়োগ করে উনি যে দুটো জিনিস, সাধু ক্রিয়াপদের প্রয়োগ করে ওনার বাক্যগুলোর মধ্যে, গদ্য কবিতায় আমার মনে হয়েছে ব্যক্তিগত পাঠে তিনি দুটো জিনিস মূলত করছেন। এক, ব্যঙ্গ এবং শ্লেষ এই বিষয়টাকে ধরতে চাইছেন প্রচলিতের বিরুদ্ধে। সেই আবার একই কথা, যে যেরকম চলিত ক্রিয়াপদের বাংলার লিখিতে ইচ্ছা করে না, এই বাংলা বড় সাহিত্যিক। আমার মনে হয়েছে বারবার পড়ে যে কলকাতার মানুষ, আমরা কলকাতার সংলগ্ন এলাকার মানুষ, যে অভিশ্রুতিলব্ধ ক্রিয়াপদে কথা বলি, করলে, খেলে, বললে, করিয়া, যাইয়া, অপিনিহিতি যে উঠে গেছে পুরোপুরি, এবং কোথাও কলকাতার ভাষার আগ্রাসন একটা মানভূমের বাংলা ভাষার উপর, কোচবিহারের বাংলার ভাষার উপর যে একটা ক্রমশ প্রভাব বিস্তার করছে এবং করেই চলেছে, এইটার বিরুদ্ধেও যেন প্রচ্ছন্নভাবে কোথাও উনি একটা লড়াই করছেন কবিতার মধ্যে দিয়ে, কোনো পোস্টারের মতো করে নয়, কবিতার মধ্যে দিয়ে তার সেই লড়াই, এইটা একটা। আর দ্বিতীয়টা অবশ্যম্ভাবী, যে অবশ্যই আমি মনে করি ব্যক্তিগতভাবে যে সাধু ক্রিয়াপদের মধ্যে অনেক বেশি লিরিক্যাল একটা বৈশিষ্ট্য আছে চলিত ক্রিয়াপদের থেকে। এই বিষয়টা নিয়ে আমি জানতে চাই যে সাধু ক্রিয়াপদ ব্যবহারে তিনি কতটা অভ্যর্থ, তার যে উদ্দেশ্য, যেটাকে আমরা রাজনৈতিক উদ্দেশ্যই যদি বলি, সেই রাজনৈতিক উদ্দেশ্য সাধনে তিনি কতটা অভ্যর্থ। সাধু ক্রিয়াপদ গুলোকে কখনোই আরোপিত মনে হয়নি। সাধু ক্রিয়াপদ গুলো কবিতার দেহের সঙ্গে একদম মিশে গেছে, কবিতার দেহের সঙ্গে কিন্তু একেবারে মিশে গেছে। এই জন্য তাকে সাধু ক্রিয়াপদ হলেও সেটা আমাদের পড়তে কখনোই খারাপ লাগে না, বরং সেটা একটা আলাদা মাত্রা এনে দেয়, একটা অন্যরকম একটা ফ্লেভার, একটা অন্যরকম রং তৈরি করে, সেটা আমাদের ভালোই লাগে। এবং কোথাও গিয়ে মনে হয় যে আমরা যদি, শুধু বাংলা ভাষা নয়, আমরা যদি ইংরেজি ভাষায় অনুদিত সারা পৃথিবীর গদ্য কবিতার নিরিখেই যদি আমি পার্থপ্রতিম কাঞ্জিলালের গদ্য কবিতার বিচার করি, এগুলো এক একটা বিশ্ব সাহিত্যের সম্পদ বলেই আমার মনে হয়। বিভিন্ন মানে হিমেনের থেকে শুরু করে আমরা যে বিভিন্ন গদ্য কবিতা পড়ে এসেছি, তার সাপেক্ষেও পার্থপ্রতিম কাঞ্জিলালের বালককালের প্রথম বেশ্যা, আত্মকথন, নথপিশাচ, প্রত্যেকটি এক একটি উজ্জ্বল রত্ন বলে আমার ধারণা। আমার পরবর্তী প্রশ্ন কবি গৌতম চৌধুরীকে, গৌতম দাকে। গৌতম দা, শোনা যাচ্ছে? হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, যে আমরা পাঠক হিসেবে দেখে এসেছি বিভিন্ন সময়, বা শুনেও এসেছি বিভিন্ন প্রবন্ধে, সন্দর্ভে পার্থপ্রতিম বিষয়ক, যে তন্ত্রাবিলাস ওনার কবিতার
একটি অন্যতম চরিত্র, ওনার তন্ত্রের প্রতি শুনতে পেলাম একটি, না, এই শেষ আগ্রহী। কথাটা শুনতে পেলাম না। আহ, বিভিন্ন প্রবন্ধে হ্যাঁ, শুনে এসেছি, বলছি যে তারপর বিভিন্ন প্রবন্ধ এবং সন্দর্ভে পার্থপ্রতিম বিষয়ক বিভিন্ন আলোচনায় আমরা শুনে এসেছি, বা আমরা পড়ি যখন পার্থপ্রতিমের কবিতা, আমরা টেরও পাই, আমরা অনুভব করি যে একটা তন্ত্রাভিলাষের চরিত্র ওনার মধ্যে আছে, একটা কবিতার মধ্যে আছে, কবিতার চরিত্র, একটা তন্ত্রের জায়গা আছে। যে বিষয়টা আমার কম পড়াশোনায়, আমার স্বল্প জ্ঞানে আমি ততটা তার কাছাকাছি পৌঁছতে পারি না। তো এই বিষয়টা নিয়ে যে প্রাচীন তন্ত্রজ্ঞান, মিথ, কাব্যের উপাদান, এইগুলোকে কি করে একীভূত করে, কেন্দ্রীভূত করে তিনি চূড়ান্ত আধুনিকতম এবং চিরকালীন কবিতা জন্ম দিয়ে যান, তার তন্ত্রাভিলাষ সম্বন্ধে যদি কিছু বলেন, শুনতে চাই। মানে আপনার প্রশ্নটা কি দ্বন্দ্বময়তা নিয়ে তার মনের? কবি মানুষ, কবি না না, মানসিকতার যে দ্বন্দ্বময়তা নিয়ে নয়, দ্বন্দ্বময়তা, মানে দ্বন্দ্বকে তিনি কবির কি দ্বন্দ্ব ব্যবহার নয়। করলেন? পার্থপ্রতিম কাঞ্জি দ্বন্দ্ব বলিনি গৌতম দা, বলেছি তন্ত্র, আমি আপনার তন্ত্র, হ্যাঁ, এবার তন্ত্রাভিলাষ। একটু একটু ক্ষীণ আসছে, আপনার শব্দ একটু ক্ষীণ আসছে। হ্যাঁ হ্যাঁ, শুনতে, হ্যাঁ হ্যাঁ, বলেছি যে শোনা যাচ্ছে হ্যাঁ এবার? বলুন একটু। হ্যাঁ, এইবার শোনা যাচ্ছে একটুখানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবি পার্থপ্রতিম কাঞ্জিলালের কবিতা আমরা যখন পড়ি, বিভিন্ন জায়গায় সরাসরি আমরা ধরতে পারি না, মনে হয় যেন কবিতার মধ্যে আরো কবিতা, তার মধ্যে আরো কবিতা রয়ে গেছে, বিভিন্ন যোগসূত্র, যেরকম মিসিং লিংক, একটা একটা নব্যপ্রস্তর যুগ এবং পুরাতন প্রস্তর যুগের মাঝখানে যদি কিছু থেকে থাকতো আমরা খুঁজে পাচ্ছি না, যেরকম সেরকম ভাবে মনে হচ্ছে যেন কিছু একটা পাচ্ছি না। সেই যে পাচ্ছি না, সেইটুকুর জন্য মনে হয় কিছু আমাদের অতিরিক্ত জ্ঞানের প্রয়োজন, কিছু তন্ত্র চর্চার প্রয়োজন। আমি এই মুহূর্তে আমার মনে পড়ছে একটা উদাহরণ আপনাকে দিই, সেটা হচ্ছে বলমিক বলে একটি কবিতা আছে পাঠকের সঙ্গে ব্যক্তিগত কাব্যগ্রন্থের। সেখানে এরকম আছে কবিতাটা: 7 নয় 7 লক্ষ কাণ্ড রামায়ণ, অনেক লক্ষণ রেখা অনেক রাবণ, নরশিরে জড়ো হওয়া মানচিত্র কুটে, আজ জট পাকিয়েছে সেই জটা জুটে, কোথাও কি মেঘ গঙ্গা আছে দুর্বিনীতা, যার স্পর্ধা পেলে এক ন যজৌ ন তস্থৌ সীতা, অল্প হেসে রাবণের রথে উঠে যেত, জল চুপ, স্নানার্থীরা ঘাটে সমবেত। এই যে কবিতাটা, এই কবিতার মধ্যে যে ইমেজারি গুলো আছে, দৃশ্যকল্পগুলো আছে, সেগুলো আমি দেখতে পাচ্ছি, পৌরাণিক অনুষঙ্গ, রাবণ, সীতা, রথ, সেইগুলো সব দেখতে পাচ্ছি, কিন্তু কোথাও কি এর মধ্যে ইঙ্গিতময়তা বা আছে, যেটার মধ্যে আমাকে প্রাচীন তন্ত্র, প্রাচীন কাব্যের যে উপাদান, সেগুলো জানা অবশ্যম্ভাবী পার্থপ্রতিমের কবিতা বোঝবার ক্ষেত্রে বা তার অভিমুখে পৌঁছানোর ক্ষেত্রে? আমার প্রশ্ন ছিল এইটা। আমার মনে হয় এটা হচ্ছে যে কোনো কবিতার সামনে একজন পাঠকের এই ধরনের প্রশ্ন আসতেই পারে। এটা মানে জরুরি হবে কি হবে না, এটা বিশেষ পাঠকের উপর নির্ভর করছে, কারণ কবিতা বিষয়টা হচ্ছে অনেকান্ত, এবং কবিতার রসাস্বাদনও সেই জন্য অনেকান্ত। এখন ওই মুহূর্তে যদি কবিতাটা আপনাকে স্পর্শ করে, তাহলে আপনি আরো গভীরে যাওয়ার জন্য একটা পন্থা নেবেন। আসলে যেখানে স্পর্শ করে গেল, কবিতার কাজ সেখানে শেষ হলো। এবারে আপনি একটা রচনা করবেন, এবারে কবিতার কাজটা তো তৃতীয় পর্যায়ে পাঠকের কাছে হয়। এবার প্রশ্নটা হচ্ছে, আপনার প্রশ্নটা একদম, সেটা হচ্ছে যে আপনি যে রচনা করতে চান, সেই রচনার সামনে আপনি যে ধন্দের, যদি তথাকথিত, অর্থাৎ আজকালকার দিনে যে হাত দিয়ে এঁকে উদ্ধৃতি চিহ্ন দেখায়, সেইটার মধ্যে বলছি যে তথাকথিত সেই যে ধন্দটা, সেটা আপনার। অন্য কেউ হয়তো আরেক রকম ধন্দের সামনে পড়বেন বা আরেক রকম তরিকায় এগোবেন। কোনো কিছুই অনিবার্য সূত্র এঁকে দেওয়া যায় না যে এটাকে এইভাবে নিতে হবে বা নিতে হবে না। তবে এটা তো স্বাভাবিক যে একজন কবি, যিনি একজন মানে কি বলবো, যিনি যথেষ্ট
সচেতনভাবে নানা রকম অনুষঙ্গের ব্যবহার করেছেন, এবং আমাদের কবিতাও তার ভালো লাগে। এই দুটো যখন পাশাপাশি হচ্ছে তখন তো তার কোনো কিছু উদ্দেশ্যহীন নয়, তখন সেই উদ্দেশ্যহীনতা না। আছে কি নেই এই প্রশ্ন আসে না। এবারে কথা হচ্ছে কবি কোন উদ্দেশ্যে কোন অনুষঙ্গ ব্যবহার করেছেন, এটা একটা স্তর অবধি নিশ্চয়ই অনুসন্ধানের বিষয়, কিন্তু শেষ অবধি একটা মানে চূড়ান্ত কোনো জায়গায় আমাদের পৌঁছে দেয় না, এই কারণে যে আরো নানা রকম ইঙ্গিত বেরিয়ে আসতেই পারে। এবং অবশ্যই পার্থপ্রতিম কাঞ্জিলালের কবিতায় এবং আরো অনেকেরই কবিতায় এরকম, এটা তো শুধু মানে যে ওর কবিতা পড়তে গেলেই এই ধরনের ধন্দে আমরা যেমন খুবই মনে পড়ে যায়, যখন ধরুন আপনার যে ধরনের কবিতাটি আপনি পড়লেন তখন কিন্তু মানে আদৌ কিন্তু আমি একটা নাম করছি তার মানে কবিতা তাদের যে দুটো মানে দুজনে একরকম কবিতা লিখেছেন তা না, কিন্তু এই যে আপনার প্রশ্নটা সেটাতেও জাগতে পারে। আপনি যদি অরুণ বসুর কবিতা পড়েন তাহলে দেখবেন এই এই পার্থদার যে কবিতা আপনি পড়লেন সেই সেই সমস্যা, যদি এটাকে সমস্যা বলতে চান, বা সেই প্রশ্নের আরতি আপনার অরুণ বসুরও ওই ধরনের কবিতার মধ্যে সামনে পড়তে গেলে আপনার সেখানেও, এখন আপনি অরুণ বসুর কবিতাও নিশ্চয়ই মুখোমুখি হয়েছেন, তখন দেখতে পাবেন সেখানে নানা রকম তন্ত্রের ব্যবহার আছে, অথচ তার মধ্যে সাম্প্রতিক নানা রকম অনুষঙ্গ আসছে। দুটো কিন্তু এক নয়, দুটো মানে রসায়নটা পার্থদার এবং অরুণদার এক নয়, কিন্তু বলছি ব্যবহারের যেটা আপনি বললেন যে পৌরাণিক অনুষঙ্গ, বরং অরুণ বসুর মধ্যে তন্ত্রের ব্যবহার আরো অনেক বেশি আছে, পার্থদার মধ্যেও আছে নানাভাবে। কাজে সেইটা তো মানে পাঠককে একটা জায়গাতে নিয়ে মানে এ করেই যে যে কবিতাটা যখন ভালো লাগে তখন তো তাকে সেটা খুঁজতে হয় যে এখানটা কেন কবি এটা দিলেন। অবশ্যই যখন উনি কোন রকম পুরাণ প্রতিমা ব্যবহার করছেন পার্থদা, তখন তারপরে যদি একটা সমসাময়িকতার সাথে সেটাকে সম্পর্কিত করার, এটা তো খুব স্বাভাবিক, মানে এটা যে করতে হবে না তার তো কোন মানে আদৌ সেটা হতে পারে না, মানে নিশ্চয়ই আছে। কাজেই মানে সেটা মানে এর কোনো প্রসঙ্গ নেই হঠাৎ একজন কবি তার মধ্যে শুধু যাকে বলে নিক্ষেপ করার মতো করে একটা দুটো শব্দ ঢুকিয়ে দেবেন, তা তো হতে পারে না। কাজেই সেটা অবশ্যই এর মধ্যে রয়েছে আর কি। মানে আপনি যে ধরনের কবিতাগুলি বললেন তাতে মানে কবিতার পড়তে পড়তে কবিতার পাঠকও তৈরি হয়ে যান কবিকে ধরতে, এবং তখন তিনি আমার মনে হয় ওইটাকে যাকে বলে সম্পর্কিত করে নিতে পারেন। এখন কোন কবিতায় কিভাবে সম্পর্কিত হচ্ছে সেটা নিয়ে লিখিত আবার একটা বয়ান তৈরি করা যেতে পারে, তাহলে একটা বিশেষ কোনো কবিতাকে সামনে রেখে সেই কবিতাটা নিয়ে আলাপ করতে হয়। কিন্তু পার্থদার মধ্যে একটা বৈচিত্র্য আছে। পার্থদা, আপনারা সকলেই প্রত্যেকের আলোচনা থেকে বেরিয়েছে, পার্থদা নানা ধরনের কবিতা লিখেছেন এবং সব কবিতার মধ্যে কিন্তু খেলাটা একরকমের নেই। যখন উনি 14 লাইনের কবিতা, যাকে উনি সনেট বলতে চেয়েছেন, লিখেছেন, তার মধ্যেকার তার একটা নির্দিষ্ট যে জ্যামিতি বা আয়তন, তার একটা নিজস্ব চাপ আছে, সেই নিজস্ব চাপ কবিকে একরকম ভাবে বাধ্য করে। আবার উনি যখন চলিত ক্রিয়াপদে আর লিখতে পছন্দ করেননি, তখন যেখানে নিয়েছেন, যেটা খুব সুন্দরভাবে গৌতম বলেছেন, মানে শ্লেষের কথাটা আসছে, তাহলে কি হচ্ছে, শ্লেষের ব্যবহার পার্থদার একটা খুব প্রিয় একটা অনুষঙ্গ, যেটা জীবনানন্দ উল্লেখ করেছিলেন আগামী কবিতার কি কি নতুন জিনিস আসতে পারে, তার মধ্যে শ্লেষের কথাটা উনি বলেছিলেন। তো সেই শ্লেষ আর মহাকাব্যিক ব্যঞ্জনা তো পার্থদার শুরুতেই। কাজে সেখানে আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, এখানে কবি কালীকৃষ্ণ গুহ একটা মন্তব্য করেছিলেন, দেবী শুধু যদি দেবীটাই লিখতেন, আপনাদের এখানে মানে দেখলাম ভেসে উঠেছে লাইনটা, যে পার্থপ্রতিম কাঞ্জিলাল শুধু যদি দেবী লিখতেন তাহলেই তার বাংলা ভাষাতে একটা স্থায়ী আসন থাকতো। ভাষাটা হয়তো এরকম না, মানে এইরকম একটা কিছু কালীরা বলতে চাইতেন আর কি। তো এটা তো একটা ঘটনা যে ওই লেভেলের ওই স্তরের একটা মানে রচনা, সেই রচনা তো মানে একটা অকল্পনীয় উচ্চতায় উঠে গেছে। তার সেই মানুষটা আমাদের সত্যি বিস্মিত হতে হয় যে তিনি কিন্তু আর ওইভাবে নিজেকে আর পুনরাবৃত্তি করলেন না, মানে করলেন না, পারলেন না ইত্যাদি, এগুলো সব জটিল প্রশ্ন, কিন্তু পাইনি আমরা আবার দ্বিতীয় একটা দেবী পাইনি, কিন্তু আমরা নানা রকম আরো নানাভাবে তিনি নিজেকে দেখতে চেয়েছেন, এবং তার ফলে আমাদের যেটা লাভ হয়েছে, আমরা তার কাছ থেকে নানা রকম কবিতা পেয়েছি।
এবং কোনো একটা বিশেষ পর্যায়ে আপনি যে ধরনের অনুষঙ্গগুলি বলছেন তার মানে সব লেখাতেই যে একভাবে এসেছে তা না, কিছু অনেক লেখাতে, যেমন পুরনো কলকাতা, উত্তর কলকাতার অনুষঙ্গ ইত্যাদি এসছে। সেখানে কেউ যদি ধরুন একটা অন্য দেশের মানুষ হয়, তাকে হয়তো জেনে নিতেই হবে হয়তো যে কি ব্যাপার আছে, উত্তর কলকাতার ওই বিশিষ্টতাগুলো কি, যেগুলো আমাদের কাছে খুব সহজভাবে আসছে। সেই রকম ভাবেই যদি আবার আমি এখানকার মানুষেও যদি কোনো পুরাণ প্রতিমা সম্পর্কে অজ্ঞ থাকি, যেমন আমি নিজে তো ব্যক্তিগতভাবে চণ্ডী পড়িনি, এবং আমার কাছে সত্যি কথা বলতে কি চণ্ডী পড়াটা আমার কাছে আদৌ কোনো মানে বাধ্যতা, চর্যাপদ পড়েই তো আমার ভালো লেগেছে, তার জন্য আমি সমস্ত মানে বৌদ্ধ শাস্ত্রগুলি পাঠ করার পরে পড়ে নিতে পারলে ভালো হতো। সমস্ত মুনিদত্তের টিকা থেকে একরকম অন্যরকম ব্যাখ্যা, সেগুলো হয়তো, সেটা ব্যক্তিগত ব্যাপার, আমাকে হয়তো বলারও দরকার নেই, সে আপনি একরকম ভাবে করবেন, আমি একরকম ভাবে করবো। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে মানে কবি এ সমস্ত অনেক চোরা কাজ থাকবে, এটা খুব স্বাভাবিক। একজন মানে বহুস্তরিক যে মন, একটা মানে অনেকে বলেন সারল্য, সারল্য কথাটা কিন্তু খুব মানে প্রবঞ্চক শব্দ, মানে খুব সরল একজন মানে সরলতা সততাকে এক করে ভাবা হয়, কিন্তু একটা জটিল মন ছাড়া তো একটা জটিল কাজকে উপস্থাপিত করা যায় না। মানে সততার সাথে সারল্যকে গুলিয়ে ফেলার কোনো দরকার নেই। একজন মানুষ সৎ হতেই পারে, কিন্তু তার মানেই না মানে সরল, সারল্য মানে হচ্ছে হ্যাঁ আমি আমার কথার, আমি আপনাকে আড়াল করছি না, সেটা অন্য কথা, কিন্তু শিল্প মানেই তো আড়াল। তাহলে যখন সে রচনা করছে তার মধ্যে তো আড়াল থাকবেই। যদি কোনো কিছু আড়াল নাই থাকে তাহলে সেটা কি, তাহলে একটা একটা সাদামাটা কথা, একটা ঘাসকে শুধু ঘাস বলে, হ্যাঁ আপনি এখন বলতে পারেন একটা কাগজে শুধু ঘাস লিখে দাঁড়িয়ে দিয়ে দেওয়া হলো, এবার আপনি ভাবতে লাগলেন, সেটা একটা তরিকা, সেটাও একটা ধাঁধা, কিন্তু কিন্তু সেটা খুব যে সারল্য হলো তা তো নয়। কিন্তু শুধু ঘাস, এবার তাহলে একটা ব্যঞ্জনা মানে আসছে, ব্যঞ্জনা মানেই তো হচ্ছে যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় প্রতিসরণ ঘটে গেল, তার মানে তো একটা জটিল ব্যাপার তৈরি হলো। কাজে এই জটিলতা থাকবেই, এবং সেই জটিলতা এক এক কবির মধ্যে এক এক রকম ভাবে উপস্থাপিত হয়। পার্থদার মধ্যে বহু কৌণিক জটিলতা আছে, এবং তার সামনে পাঠককে মুখোমুখি হতেই হবে, এবং পাঠক তার নিজের নিজের মতো করে তার একটা পথ বার করে নেবে, এই আর কি। ধন্যবাদ গৌতম দা, আপনার কাছে এই প্রসঙ্গে একটু অন্য আর একটা প্রশ্ন আমি করব। না না, একদম একদম একদম, আমি আপনাকে পরের আরেকটি প্রশ্ন করতে চাই গৌতম দাকে, কবি গৌতম চৌধুরীকে। সেটা হচ্ছে যে বহু বছর আগে আমরা যদি দেখি বাংলা কবিতায় যে ভিক্টোরিয়ান মরালিটি যদি বলি বাংলা কবিতার ক্ষেত্রে, যে বিশুদ্ধতা, একটু জোরে বলুন না, তার পুরোপুরি বিপ্রতীপে গিয়ে, হ্যাঁ বলছি বহু বছর আগে, আজ থেকে বহু বছর আগে, বেশ কয়েক দশক আগে কবিতার যে আপাত বিশুদ্ধতা, যে পিউরিটান মনোভাব, যে একটা ভিক্টোরিয়ান মরালিটি যদি আমি বলি যাকে, তার সম্পূর্ণ বিপরীত দিকে হেঁটে পোয়াটি, পোয়াতি, পিচুটি, বিয়নো, এই যে শব্দগুলো, এই শব্দগুলোকে পুরোপুরি নিজের কনভিকশনে কবিতার বিষয়বস্তু করে তুলতে সক্ষম হয়েছিলেন এক যুগন্ধর প্রতিভা, তার নাম কবি জীবনানন্দ দাশ। আমরা জানি বিভিন্ন কবিতায় পিচুটি এসছে, পোয়াতি এসছে, যে শব্দগুলো তার আগে আমরা সেইভাবে মূলধারার বাংলা কবিতায় কিন্তু পাইনি। আমি যদি আমার পাঠের নিরিখে, পাঠাভিজ্ঞতায় আমি যদি দেখি, কবি পার্থপ্রতিম কাঞ্জিলালের কৃতিত্বটাও অন্যভাবে বৈপ্লবিক খুব। যে মৃদুল দা কিছুক্ষণ আগে যে উদ্ধৃতিটুকু দিয়েছিলেন, যে রাত্রি চতুর্দশী কাব্য পুস্তিকার রাত্রি চতুর্দশী নামের যে নাম কবিতাটি আছে, সেই নাম কবিতাটির একটি অংশ আমি উল্লেখ করছি। সেই রাত্রি চতুর্দশী কবিতাটির একটি অংশে আছে, বিপরীত প্রসূতি সদনে বাচ্চার চিতার কাছে রূপর খাড়ারা ওঠে, গর্ভগর্ত নড়ে জিহ্ব জীব, উরু বেদানের পল্লী, কাহি ধুয়া আহা নাচে নাচে আউয়া আউয়া। একটা উনি মহাপয়ের জেলায়িত ছন্দ, সেই ছন্দের সেই কাঠামোর মধ্যে উনি 16 মাত্রাকে ব্যবহার করলেন উষা উত্তুপের একটি ডিস্কো গান, ডিস্কো ডান্সার, তৎকালীন প্রকাশিত একটি সিনেমা, রিলিজ পাওয়ার সিনেমা, মুক্তিপ্রাপ্ত সিনেমা
সেই সিনেমার জনপ্রিয় গান কাহি ধুয়া আহা নাচে নাচে আউয়া আউয়া 16 মাত্রা হলো, সেই পয়ার বিন্যাসের মধ্যে তিনি এই 16 মাত্রাকে খাপ খাওয়ালেন এমন ভাবে, এবং তার আগে সবকটি শব্দই তৎসম শব্দ এবং ভারী শব্দ, এবং তার সাথে তিনি মেলবন্ধন ঘটালেন, সিনক্রোনাইজ করালেন এই অংশটির, এই প্রচলিত গানের। অর্থাৎ সাবেকি কাঠামোর মধ্যে, ধ্রুপদ কাঠামোর মধ্যে তিনি তুলে আনলেন লোকজ জনরুচিকে, লোকজ সংস্কৃতিকে, যা প্রচলিত, যা সমকালীন, সেই সমকালকে যেন তিনি প্রজেক্ট করলেন, প্রজেকশন হিসেবে তুলে আনলেন একটা চিরকালীন ধ্রুপদী কাঠামোর মধ্যে। এই বিষয়টার ক্ষেত্রে এটাও তো একটা বৈপ্লবিক, যেমন জীবনানন্দ করেছিলেন, কিছু আপাত অকুলীন শব্দকে প্রবেশাধিকার দিয়েছিলেন বাংলা কবিতায়। এইটা আপনি কি বলবেন, পার্থদার কৃতিত্ব এক্ষেত্রে কতটা? এইরকম একটা এক্সপেরিমেন্টই যদি আমি বলি, নিরীক্ষা বলি, পার্থদার এই নিরীক্ষা প্রবণতা কতটা সফল বলে আপনার মনে হয়, কবি গৌতম চৌধুরী? এই কবিতা যখন লিখিত হয়েছিল এবং প্রায় কাছাকাছি সময় প্রকাশিত যখন হয়েছিল, আমরা তো সেই সময় পড়েছিলাম এবং আপ্লুত হয়েছিলাম। তাহলে এবং এটা প্রায় একটা ব্যক্তিগত অভিজ্ঞতা না হয়ে সামষ্টিক অভিজ্ঞতাই হয়েছিল। অর্থাৎ সেই সময়কার যারা কবিতা পাঠক, রাত্রি চতুর্দশী কবিতা প্রকাশ এবং রচনার মধ্যে খুব একটা ব্যবধান ছিল না, 1983 সালেই রচিত এবং প্রকাশিত। কাজে বলা যায় আমরা এগুলি সাথে সাথেই পড়তে পেয়েছিলাম, এবং আমরা, এবং এটা মানে যে বহুবচন, এটা নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর সেখানেই যে এটা আমাদের ভালো লেগেছিল। কাজে সেটা তার যে নিরীক্ষা, তার সাফল্য তখনই সূচিত হয়েছিল, এবং সেটা যে বহমান, অর্থাৎ আমাদের ভালো লাগাটাও যে শুধুমাত্র সমসাময়িকতা জনিত নয়, এবং আমাদের সান্নিধ্য জনিত উষ্ণতার কারণে নয়, সেটা জেনে আজকে ভালো লাগছে যে এতদিন পরে আপনারাও সেই আপনাদের প্রজন্ম থেকে ওই কথার, অর্থাৎ ভালো লেগেছে বলেই তো প্রশ্নটা, শুধুমাত্র ব্যবহার করা হয়েছে এইটা নিশ্চয়ই, কবিতাটা ভালো না লাগলে এই প্রশ্নটা আসতো না। অত্যন্ত চমকপ্রদ একটা ব্যবহার, এবং যা কবিতার শরীরে অনায়াসভাবে মিশে গিয়েছিল। এটা নিঃসন্দেহে একটা খুবই উল্লেখযোগ্য ব্যবহার। এখন এরপরে আরো কে কোথায় কিভাবে কি করেছে সেগুলো অন্যান্য কবিতা দেখলে দেখা যাবে যে প্রবণতা যে বাংলা ভাষাতে এই ধরনের, মানে জীবনানন্দ একরকম ভাবে করলেন, তার তো সেগুলো চর্চিত হয়েছে, পরবর্তী কবিরাও নানা রকম শব্দ মেলাতে মেশাতে চেয়েছেন, অজাচারী শব্দ যার সাথে যার মেলে না, মানে বিষম শব্দ, সবগুলো এসেছে। তো এইখানে ওই আপনি যেটা বললেন যে একটা সমসাময়িক মানে ওই গানকে, তার গানের একটি টুকরোকে এইভাবে এরকম একটা পুরনো আঙ্গিকের একটা এবং ঘন ঠাসা, যেখানে আপনার মিশ্র বৃত্তের যে দুটো চরিত্রের যে দুটো দিক, যেটা বাঙালি কবিদের মধ্যে তার দুটো দিকের মধ্যে এলিয়ে পড়ার দিকটাই বেশি ব্যবহৃত হয়, কিন্তু তার যে টানের দিকটা, অর্থাৎ শোষণের দিকটা, সেটা উনি অন্যভাবে রুদ্ধদল ব্যবহারের অতিরিক্ততার মধ্যে দিয়ে একটা টান টান যে আবহ, তার মধ্যে এইখানে দেখুন সবই হচ্ছে, কিন্তু সবকটাই সাংগীতিক কারণেই সবকটা হচ্ছে মুক্ত, অর্থাৎ স্বরধ্বনি। আউয়া আউয়া, উয়াটাকে যদি আপনি একটা ধরেন, লুতেও ধরেন, ওটা তাহলে মোট কথা স্বরধ্বনি, কোথাও এখানে রুদ্ধদলের ব্যাপার আসছে না। ওই অতখানি টান টান, মানে উরু বেদানের পল্লী, তারপরে বা তাকে জিম্ভ জীব, এই ধরনের রুদ্ধদলের ব্যবহারের পরে হঠাৎ কাহি ধোঁয়া ইহা নাচে নাচে আউয়া আউয়া, সবকটার কিন্তু দেখুন শেষ হচ্ছে স্বরান্তক ধ্বনি দিয়ে। এই নকশাটাও কিন্তু ভাবার, শুধুমাত্র যে ওইটা আমাদের ধাক্কাটা কিন্তু আরো বেশি লাগে, শুধু ওই গানটা তো সেই সময়কার ছিল, সেটা আমাদের হয়তো একটু অন্যভাবে বেশি ভালো লেগেছিল, যে ওই সময়কার একটা চলতি গান কিভাবে বা লাগিয়ে দিলেন, ওরে বাবা, এটা বিরাট ব্যাপার। কিন্তু আজকে যারা বিভিন্ন গান শুনে বড় হচ্ছে, তাদের কাছে গানটা সেভাবে কোনো ব্যঞ্জনা নেই, যে না যতক্ষণ বড় হয়ে পুরোনো গান, এটা মানে আমাদের কাছে
শামসাদ বেগমের গান যেরকম, এই গানটা এখনকার নতুনদের কাছে গানটা সেরকমই হয়ে যাচ্ছে আর কি। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে ওই গর্ভগর্ত, জিম্ভজি, গুরুবেদান, পল্লী, এই সমস্ত রুদ্ধ দলের পরে, শুধু তৎসম বলে নয়, তারপরে একেবারে টানা অতগুলো শব্দের সবকটা হচ্ছে স্বরধ্বনি। কাহি ধোঁয়া ইহা নাচে নাচে আউয়া আউয়া, দেখুন কোথাও এখানে কোনো রুদ্ধ দলের ব্যবহারই নেই। এই ব্যাপারটাই কিন্তু আসলে এই কবিতাটা কাব্য শরীরের মধ্যে একটা জায়গা তৈরি করে দিয়েছে। এটাকে একটা এই উড্ডিনতা, ওই রথের চাকাটা উঠে গেল। এটা এই জন্যই এটা একটা অসাধারণ একটা প্রয়োগ আমার মনে হয়। একদম একদম, অনেক ধন্যবাদ গৌতম দা। আমি মৃদুলদার কাছে আরেকটি প্রশ্ন নিয়ে যাব। কবি উৎপল কুমার বসু প্রয়াত হবার পরে, চলে যাওয়ার পরে, পার্থপ্রতিম কাঞ্জিলাল একটি অসামান্য গদ্য লিখেছিলেন, একটি মেমোয়ার লিখেছিলেন, স্মরণিকা ক্ষত বজ্রমণি বলে। সেখানে তিনি লিখেছিলেন যে উৎপলদার কবিতার সামনে দাঁড়ালে আমরা যেন হাজার বছরের, সহস্র বছরের ইউরোপীয় চিত্রকলার সামনে দাঁড়িয়ে যাই। একসঙ্গে পরপর গোইয়া, রেমব্র্যান্ট, ভ্যান গগ, পল গগা, পল সেজান তাদের ক্যানভাস সহ হাজির হন। আরেকটি জায়গায় কবিতা প্রতি মাসে বলে একটি পত্রিকায় উৎপল কুমার বসুর একটি সাক্ষাৎকার নিয়েছিলেন পার্থপ্রতিম কাঞ্জিলাল। সেখানেও এই কথাটি তিনি উল্লেখ করে বলেছিলেন যে উৎপল দা, আপনার কবিতার যখন পড়ি তখন হাজার বছরের ইউরোপীয় চিত্রকলার দরজা খুলে যায় আমার সামনে। আপনাকে আমি বর্ণজীব মনে করি, বর্ণজীব, রং, এত রং আছে আপনার মধ্যে। আমি যদি পার্থপ্রতিম কাঞ্জিলালের, আমি একালের পাঠক, 2020 সালে পার্থপ্রতিম কাঞ্জিলালের কবিতা যদি পড়ি, প্রায় মিথ হয়ে যাওয়া, আবার বলি সেই প্রবাদ হয়ে যাওয়া সেই লাইন, আরো রাতের কবিতার বাঁশঝাড় পাশে রেখে লরি ও মোটর যায় তারাদের দিকে, এই যে ইমেজারি তিনি তৈরি করছেন, যে দৃশ্যকল্প তিনি তৈরি করছেন, কিংবা সূর্যালোকের ইতিহাস নামের যে বহু পঠিত কবিতাটিতে তিনি লিখছেন, রতিপল্লীতে অল্প আলো ও অনেক অন্ধকার দরকার, যাহাতে নক্ষত্রের মতো লম্পটেরা আসিয়া অর্গলের ফাঁক হইতে দেখিতে পায় শয্যায় বেশ্যাদের তারারা শুইয়া আছে। এটা একটা বহুমাত্রিক ইমেজারি তৈরি করছে, কোনো কংক্রিট ইমেজ, কোনো সুনির্দিষ্ট ছবি, দৃশ্যকল্প তৈরি না করলেও অনেক রকম এখান থেকে আমরা ভাবনার উপাদান পাচ্ছি, দৃশ্যের উপাদান পাচ্ছি। সেই হিসেবে, সেই দৃশ্যরূপময়তার হিসেবে পার্থপ্রতিম কাঞ্জিলালও কি একজন বর্ণজীব নয়? বা পার্থপ্রতিম কাঞ্জিলাল বর্ণজীব হিসেবে বলাটা, তাকে বর্ণজীব বলাটা কতটা যথোপযুক্ত? কবি মৃদুল দাশগুপ্তের কাছে আমার প্রশ্ন। আমরা এই আলোচনার ভেতর আমরা এটা মোটামুটি বিস্তারিত ভাবে আমরা এগুলো বলেছি যে পার্থপ্রতিম তার কাব্যজীবনের বিভিন্ন যে স্প্যানে, সময়ে তিনি নানা রকম কবিতা লিখেছেন। এই নানা রকমের ক্ষেত্রেও আমি বলবো যে তার সেই দেবী থেকে তার যে শেষ দিককার বই, সকলের ভেতরেই কিন্তু কাব্য ভাষার একটি সূত্র রয়েছে। পার্থপ্রতিম কিন্তু সেই ভাষার, তিনি গদ্যে লিখেছেন, তিনি বিভিন্ন ছন্দে লিখেছেন, তিনি প্রয়ারে মহাপ্রয়ারে লিখেছেন, কিন্তু তার যে সাজুজ্য ভাষা, নানা রকম লিখলেও তার যে সাজুজ্যের সূত্রগুলি কিন্তু পার্থপ্রতিমের কবিতায় রয়েছে। তার ভাষা, যে তার কবিতা নানা রকম হয়েছে, কিন্তু তার কাব্য ভাষা নানা রকম হয়েছে, এটা আমার মনে হয়নি। তিনি কি মানে মানে কি বলবো, তিনি ঐতিহ্য থেকে নানা রকম কিছু নিয়েছেন, তিনি সমস্ত অলংকার ব্যবহার করেছেন এবং তাকে ভেঙেছেন, তাকে সমসাময়িক করেছেন, তাকে রসিক মন সেটাকে নিয়ে কি ঠাট্টা তামাশা পর্যন্ত করেছেন। তো সেই জায়গা থেকে পার্থপ্রতিমের কবিতা কিন্তু রঙিন,
পার্থপ্রতিমের কবিতা কিন্তু নানা রঙে ভূষিত। সেই জায়গায় তার যে ছবি, তার কবিতার ভেতরে যে সমস্ত ছবি এবং সেই যে চিত্রাবলী, তার যে ছড়ানো ছবি যে সমস্ত, তা কিন্তু সাদা কালো বা নিষ্প্রভ নয়। পার্থপ্রতিম শুধু উৎপল কুমার বসুকে নিয়ে এই ধরনের কথা বলেছেন তা নয়, ভাস্কর চক্রবর্তীকে নিয়েও তিনি সেইখানে বলেছিলেন যে ভাস্কর চক্রবর্তী হচ্ছেন সফেদ সাদা একটি পোখরাজ। ভাস্কর চক্রবর্তীকে নিয়ে তিনি সেই সেই স্মৃতিচারণে বলেছিলেন। তো পার্থপ্রতিম শক্তিদার মৃত্যুতেও একটি অসাধারণ গদ্য লিখেছিলেন। পার্থপ্রতিমের এই অবলোকনগুলি সেগুলি বর্ণময়, তিনি রঙে রঙে ভূষিত করেছেন তার অগ্রজ কবিদের। তো সেই জায়গাটায় আমি এটা মনে করি যে পার্থপ্রতিমের যে কোনো কাব্যগ্রন্থ খুললেই তা থেকে রং ছড়িয়ে বেরোয়, এটা আমার মনে হয়। তিনি 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 তার যে চিত্রকল্প সে সমস্ত অসাধারণ, এটা আমার মনে হয়। এইটুকুই বললাম। শোনা যাচ্ছে? কুণালকে দেখা যাচ্ছে না তো? শোনা তো আমরা শুনতে পেলাম, কিন্তু আমাদের সঞ্চালক কোথায় কুণালকে গেল? দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। সঞ্চালক কই? তা জানি না, আমি যা বললাম সেটা শোনা গেছে? হ্যাঁ, মৃদুলের কথা শুনতে পেয়েছি সম্পূর্ণ। আচ্ছা, ঠিক আছে, তাহলে কোন সঞ্চালককে আচ্ছা দেখা মৃদুল, না গেলে। হ্যাঁ, আচ্ছা মৃদুল এবং গৌতম, এই দুজনকে তো দেখতে পাচ্ছি আমি। আমরা তো সঞ্চালক আসছেন মনে হয়। আচ্ছা, সঞ্চালক, এই তো সঞ্চালক এসে গেছে। এসছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমাদের কুণাল এসছো? ঠিক আছে, তাহলে কোথায় সঞ্চালক এসছেন? সেটাকে আমি এখানে বসে বলতে পারবো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটা কথা বলি এর মধ্যে, যেহেতু সময় হচ্ছে। মৃদুল এবং গৌতম, এই দুজনকে দেখতে পাচ্ছি বলে আপনাদেরই বলি। আমি ওই 1978 সালে পার্থদা একটা গদ্য লিখেছিলেন, তার মধ্যে কয়েকটা লাইন ছিল। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, উনি বলছেন সেই লেখাটাতে একটা গল্প আছে কালিদাস আর ভবভূতিকে নিয়ে। সাধারণের বরাবরই এক প্রবণতা থাকে কে বড় কবি কে নুনো এটা জেনে নেবার। দেবী সরস্বতীকে প্রশ্ন করা হয়েছিল কে তার অধিক প্রিয়। সরস্বতী বলেছিলেন দুজনেই সমান, তবে কালিদাস বেশি প্রীতি অর্জন করতে পারেন এ কারণে যে তার কাণ্ডজ্ঞান বেশি, অর্থাৎ তার রূপকল্প গড়ে ওঠে সুমিত অভিজ্ঞতা যথার্থ সাংসারিক দৃশ্যতথ্যের উপর ভর করে। হালে একটি প্রবন্ধ গ্রন্থে, হালে মানে 1978 সালে, হালে একটি প্রবন্ধ গ্রন্থে নবনীতা দেবসেন দেখিয়েছেন রাজা অপেক্ষা রক্তকরবী আমাদের বেশি প্রিয় কেন। সঞ্চালক ছিলেন না বলে আমি পার্থদার একটা 1978 সালের গদ্য থেকে কয়েকটা লাইন পড়লাম আর কি। শুনতে পেলেন আপনি? কথা শোনা যাচ্ছে গৌতম দা? হ্যাঁ শুনতে পেয়েছি, শোনা যাচ্ছে। আমার কথা এবার শুনতে পেলাম আমি। শোনা যাচ্ছে? আমার কথা শোনা গেছে? হ্যাঁ, আমার কথা শোনা গেছে? পুরোপুরি শোনা গেছে। হ্যাঁ শোনা গেছে। এরকম একটা প্রশ্ন যদি আজকের দিনে পাঠক ধরুন রাখে,
যে যে কাণ্ডজ্ঞানের কথা এ বলেছিলেন, মানে আমি এবার সরস্বতী। একটা প্রশ্ন রাখছি আর কি, আমি তো প্রশ্ন শুনলাম এতক্ষণ, এই কাণ্ডজ্ঞানের নিরিখে পার্থপ্রতিম কাঞ্জিলালকে আমরা কিভাবে বিচার করতে পারি? এটা এর উত্তর সঞ্চালক দেবেন। মানে তো, আমি ধরুন এই তো? আমার প্রশ্নটাকে আরেকটু কাণ্ডজ্ঞানের সরল যদি করি, যে শুনেছি তার বহু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। মানে অমুদ্রিত পাণ্ডুলিপি ইত্যাদি সঞ্চিত রয়ে গেছে, যিনি যা কাউকে উনি দেখতে দেননি। এখন সেটা এগুলি সব মিথ হয়ে গেছে আর কি, সব কথাগুলো, এগুলো হয়তো গৌতম মন্ডল আমাদের খানিকটা সাহায্য করতে পারবেন, উনি জানি না উনি কতটা জানেন এইসব বিষয়ে। 1970 সাল থেকে 83 সাল অব্দি 3টে মাত্র কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, খুব পাতলা পাতলা কাব্যগ্রন্থ, কয়েকটা কবিতা। কিন্তু তার বাইরে প্রচুর কবিতা রয়েছে, হ্যাঁ, বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত। এবং ঘটনা হচ্ছে যে পার্থদার কাণ্ডজ্ঞান এতটাই যে তিনি কোনো পত্রিকায় সংরক্ষিত করে রাখেননি, অর্থাৎ সেই কবিতাগুলো প্রায় ধ্বংসের মুখে। এবং দুটো উপন্যাসও তিনি লিখেছিলেন, সেই উপন্যাসও কিন্তু সংরক্ষিত হয়ে নেই। মানে বোঝা যায়। বেরিয়েছিল কোথাও? হ্যাঁ, বেরিয়েছিল। মানে এগুলো কি সচেতন সিদ্ধান্ত না অবহেলা? এটা আসলে আমার মনে হয় যে আহ, মানে ওইভাবে আলাদাভাবে কিছু বলা যায় না, মনে হয় যে কি বলবো, এ মানে গৃহিণীপনার অভাব, গৃহিণীপনার অভাব এটা বলা যেতে পারে। আচ্ছা, হ্যাঁ, এ, নিজের লেখা ঠিক, নিজের সেটাই লেখাকে সেটাই। সংরক্ষণ করে রাখাটা তো এক ধরনের গৃহিণীপনা, সেইটার অভাব ছিল। হুম হুম, সেই আচ্ছা, সেটাই একটা খুব, সেইটা গৌতম দা একটা মানে কবি আক্ষেপের জায়গা, গৌতম কেন চৌধুরী বরাবরই আমাকে, এই ধরনের গল্প শুনেছি। হ্যাঁ, হ্যাঁ গৌতম দা, আপনি আমার উদ্দেশ্যে একটা কিছু প্রশ্ন বলছিলেন? করেছিলেন কাণ্ডজ্ঞান জনিত, যে হ্যাঁ আপনি আমাকে আপনি একটু আগে যে প্রশ্নটা করলেন হ্যাঁ, না কাণ্ডজ্ঞান ওইটার নিয়ে, সাথে আমি কবি ওইটাই পার্থপ্রতিম করলাম কাঞ্জিলালের। আর কি, যে হ্যাঁ, তার সাথে আমি ওইটাকে আর একটু সরল করলাম, জুড়লাম ওই জায়গাটাতে, যে ওর যে আমরা শুনে এসেছি যে বহু লেখা, অপ্রকাশিত অমুদ্রিত লেখা রয়ে মানে সে একটা নাকি এরকম বস্তায় করে বাঁধা একটা কোন জায়গায় রাখা ছিল, এবং উনি কাউকেই সেসব ব্যাপারে হাত দিতেও দিতেন না নিজেও। সেটা সম্পর্কে সেটাকেই মনে হচ্ছে যে এটা একটা কি হল, মানে এটা কি পাঠক হিসেবে আমরা মানে হলাম না, খানিকটা ঠকে গেলাম না? মানে সেটা তো একটা কাণ্ডজ্ঞানের অভাব বলবো বঞ্চিত না, হলাম। সেটাই আমি জানতে চাইছিলাম, নাকি এটা তো ও সচেতন হ্যাঁ, বর্জন? মানে এই প্রসঙ্গে আমি একটা অন্য কথা বলতে চাই, মানে কবিতার কথাই নয়, হ্যাঁ বলুন। সেটা হচ্ছে আজ থেকে প্রায় 15 বছর আগে আজ থেকে প্রায় 15 বছর আগে আনন্দবাজার পত্রিকায় একটি প্রতিবেদন বেরিয়েছিল, একটি খবর বেরিয়েছিল। সেখানে ছিল হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশের পদার্থবিজ্ঞানী, গণিতজ্ঞ এবং ভাষা তাত্ত্বিকরা, ভাষাবিদরা, তারা হচ্ছে কিছু ছাগলের চামড়ার উপর, তারা হচ্ছে পাঠোদ্ধার, ছাগলের চামড়ার উপর লেখা কিছু সূত্র, গণিতের সূত্র এবং পদার্থবিদ্যার কিছু গবেষণার পাঠোদ্ধারের কাজে রত হয়েছেন, ব্যস্ত হয়ে পড়েছেন। তো শোনা গেছিল, অনুমান করা হয়েছিল যে মহাবিজ্ঞানী আর্কিমিডিস নাকি তার এরকম অনেক গবেষণা তিনি ধ্বংস করেননি, তবে তিনি এরকম মানে অজ্ঞাত এবং অবজ্ঞাত অবস্থায় থেকে গেছিল তার এরকম বহু গবেষণা, তার এরকম বহু গণিতের সূত্র। আমরা তার নামকে সমার্থক করে দেখি সোনার খাত নির্ণয় করতে গিয়ে তিনি প্লবতার সূত্র বা ল বায়ান্সি আবিষ্কার করলেন, অঙ্কের অনেক সূত্র আবিষ্কার করলেন, কিন্তু তার সেই আবিষ্কারের তুলনায় অন্তত 5 গুণ বেশি আবিষ্কার তার নামের সঙ্গে যায়, তার নামের সঙ্গে সমার্থক। আমি যখনই পার্থপ্রতিম কাঞ্জিলালের প্রসঙ্গে এইটা শুনি যে তার বেশিরভাগ কবিতাই অমুদ্রিত এবং অসংরক্ষিত আছে, গৌতম দা মাত্র বললেন দুটো উপন্যাসের কথা, আমি আগে কখনো শুনিনি, জানতামই না। তো এইগুলো শুনলে আমার এই বারবারই আর্কিমিডিসের, মহাবিজ্ঞানী আর্কিমিডিসের কথা মনে পড়ে যায়। এবার বিজ্ঞানী যেরকম বিশেষ জ্ঞানী, কবিও তো বিজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী বা বিশেষ জ্ঞানী, তো এদের ক্ষেত্রে কাণ্ডজ্ঞান বলবো, গৃহিণী পড়ার অভাবটা একটা থাকবেই। কবি বা বিজ্ঞানী খুব বেশি ক্যালকুলেটিভ তো হবেন না তার কাজের ক্ষেত্রে, বা সচরাচর দেখা যায় না সেই গৃহিণীপনার লক্ষণটা। এইটা আমার বারবার আর্কিমিডিসের প্রসঙ্গ এবং পার্থপ্রতিম কাঞ্জিলালের প্রসঙ্গ আমার খুব আপত্তিক বলে মনে হয় যেন কোথাও গিয়ে একই আত্মা, একই দেহে লীন। তবে পার্থদার কবিতা যে অমুদ্রিত তা নয়, কিন্তু অমুদ্রিত হয়ে থেকে গেছে তা নয়, অগ্রন্থিত হয়ে থেকে গেছে, বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিতও হয়েছে, কিন্তু সেগুলো অগ্রন্থিত থেকে গেছে। অগ্রন্থিত, হ্যাঁ।
ও আচ্ছা, ওখানে মানে যা রয়েছে সেগুলো মানে সবই আচ্ছা, প্রকাশিত কিন্তু আমাদের অগ্রন্থিত। প্রকাশিত, হ্যাঁ, অগ্রন্থিত, অপ্রকাশিত কবিতা নেই, 5টা আছে। তাহলে তাহলে তো মানে এটা চেষ্টা করলে কেউ না কেউ আচ্ছা, ওটাকে জোগাড় করতে পারবেন, কখনো কোনো উদ্যমী কোনো হ্যাঁ, গবেষক সেটা হতে পারে। হয়তো পারবেন। উপন্যাস দুটো কোন আমি পত্রিকায় গৌতম দার কাছে, বেরিয়েছিল? কবি গৌতম মণ্ডলের কাছে শেষ প্রশ্ন শুনতে পাচ্ছি না। মৃদুল দা একটা প্রশ্ন করছেন বোধহয়, যে মৃদুল দা একটি প্রশ্ন করেছেন গৌতম দা, যে উপন্যাস যে হ্যাঁ, দুটোর হ্যাঁ, কথা আপনি বললেন, এই উপন্যাস হ্যাঁ, হ্যাঁ, তো পাওয়াই যাবে কোন পত্রিকায় বেরিয়েছিল সেটা। উপন্যাস কোথায় পত্রিকাটার বেরিয়েছে? নামটা মনে নেই, পত্রিকার নামটা মনে নেই, তোমার কিন্তু মনে নেই, বেরিয়েছিল। কারণ মনে আছে নিশ্চয়ই। আচ্ছা, হ্যাঁ, 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 তোমার এটা মনে গৌতম না বসু থাকলেও জানে। কারণ নিশ্চয়ই মনে আছে। ও হ্যাঁ, সে তো মনে থাকবে। হ্যাঁ। আচ্ছা, রক্ত আমি করবিতে গৌতম একটা দার কি কাছে শেষ বেরিয়েছিল প্রশ্ন না করব। পার্থদা? শুনতে আমি পাচ্ছি কোনো না গো। উপন্যাস বেরিয়েছে আমি দেখিনি। ব- ব- গৌতম এটা গৌতম এটা জেনে গৌতম দা আপনাকে বলবো। আপনার কাছে প্রশ্ন করছে যে হুম, আমি গৌতম দার কাছে শেষ প্রশ্ন করব, কবি গৌতম হুম, মণ্ডলের কাছে, যে আদমের প্রকাশক হিসেবে আপনি যখন কবিতা সমগ্র বের করলেন পার্থপ্রতিম কাঞ্জিলালের উপর, সেপ্টেম্বর 2019 আদমের যে সংখ্যাটি হলো, ক্রোড়পত্র হলো বিশেষ হুম, সম্মাননা হুম, সংখ্যায়, সেই হুম। সময় বা কবিতা সমগ্র যখন প্রকাশ করলেন, সেই সময় এই সময় আপনার সঙ্গে তো ওনার অনেকবার যাতায়াত হয়েছে বা সংশ্লিষ্টতা তৈরি হয়েছে, সেই অভিজ্ঞতাটা, উনি কাজের ক্ষেত্রে কি পারফেকশনিস্ট খুব, বা কিরকম খুঁতখুঁতে, নাকি আপনার উপরই পুরোটা ন্যস্ত করেছিল যে প্রচ্ছদ যেরকম খুশি হবে, বা প্রচ্ছদ ভাবনাটাই যেটা শোভন পাত্র করেছেন, সম্ভবত শিল্পী শোভন পাত্র, সেই প্রচ্ছদ ভাবনার প্রেক্ষাপট কি ছিল, এইটা যদি বলেন আর কি, কবিতা সমগ্রের প্রেক্ষাপটটা যদি বলেন, সেই সময় আপনার সঙ্গে ওনার কিরকম কথাবার্তা হয়েছে বা কিছু। না, কবিতা সমগ্র প্রকাশ করাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা যখন পত্রিকা করি তখন প্রায় প্রথম দিক থেকেই পার্থদার কবিতা আমাদের কাগজে থাকতো। এমনকি আমরা যে প্রথম সংখ্যা বের করেছিলাম আদমের 1996 সালে, সেখানে পার্থদার প্রকাশিত, মানে পার্থদার প্রকাশক হিসেবে নাম ছিল গৌতম মুখোপাধ্যায় বলে একজন কবি, তার কবিতার বইটা আমরা রিপ্রিন্ট করেছিলাম। তো সেই হিসাবে পার্থদার কবিতাও দীর্ঘদিন ধরে আমরা আচ্ছা, আমাদের কাগজে প্রকাশ করার চেষ্টা করেছি। পরবর্তীকালে আমাদের যে পত্রিকা ও প্রকাশনা থেকে একটা আদম সম্মাননা দেওয়া হয়, আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুসারে সেটা দেওয়ার চেষ্টা করি, নিবেদন করি। সেখানেও আমরা 2018 সালে পার্থদাকে আদম সম্মাননা জ্ঞাপন করেছিলাম। সেখানে একটা খুব অদ্ভুত ঘটনা ঘটেছিল। পার্থদা ওই অনুষ্ঠানে যেতে পারেননি, এবং ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শঙ্খ ঘোষ। তো তিনি বলেছিলেন যে ওটা রেখে দাও, পরে গিয়ে দেওয়া যাবে। তো পরবর্তীকালে আমরা পার্থদার বাড়ি যাই, এবং সেই বাড়িতে যাওয়ার সময় শঙ্খবাবু নিজেই জিজ্ঞেস করেছিলেন যে, বলেছিলেন যে আমিও যাব, এবং তিনি নিজেও যান। 89 বছর বয়সে শঙ্খবাবু নিজে যান, এবং সেখানে গিয়ে আমরা আদম সম্মাননা জ্ঞাপন করে আসি। এবং তিনি সেটা, মানে আমাদের ভালো লাগার বিষয় এই যে তিনি সেটা প্রত্যাখ্যান করেননি, গ্রহণ করেছিলেন, বা গ্রহণ করার আগে সম্মতিও জানিয়েছিলেন। তো পরবর্তীকালে তখন আমরা ঠিক করলাম যে বইগুলো তো পাওয়া যায় না, যারা পার্থপ্রতিম কাঞ্জিলালের কবিতার অনুরাগী পাঠক, তারা তো পার্থদার কবিতার বই সেভাবে পাওয়াই যায় না। তো সেখান থেকে যদি একটা কবিতা সংগ্রহ করা যায়, তাহলে সেটা একটা পাঠকদের পক্ষে সেটা খুব একটা ভালো ব্যাপার হবে। তো সেই হিসাবে পার্থদাকে আমি একদিন গেছিলাম, আমি আর হেমন্ত বন্দ্যোপাধ্যায়। তো আমি হেমন্ত দাকে বলেছিলাম যে এই প্রস্তাবটা দেওয়া যায় কিনা। তো হেমন্ত দা এই প্রস্তাবটা দেন, এবং পার্থদা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। এবং তারপর আমরা খুব দ্রুত 2 মাসের মধ্যেই এটা বের করি। এবং এটা বের করতে গিয়ে পার্থদা কিন্তু বলেছিলেন যে উনি একবার প্রুফ দেখবেন, কিন্তু পার্থদা কোনো প্রুফ দেখেননি, বা দেখার মতন অবস্থায় ছিলেন না। এবং পার্থদার আর একটা ব্যাপার ছিল, যেটা আমি বলি, যে পার্থদার একটা ধারণা ছিল, বিশ্বাস ছিল, যে তিনি যে বইগুলো বের করছেন, বইগুলো বেরোনোর সময় কোনো না কোনো একটা খারাপ ঘটনা ঘটবে। দেবী থেকে আরম্ভ করে যতগুলো বই বেরিয়েছে, পার্থদা একটা লিস্ট দিয়েছিলেন, তারপরে কি হয়েছিল। কখনো
কখনো খুব খারাপ রোগ হয়েছিল, কখনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, এরকম নানান কথা। এবং কবিতা সংগ্রহ বেরোনোর পরেও তিনি অসুস্থ হয়ে যান। তার আগে থেকেই অসুস্থ ছিলেন, বেরিয়ে আরো আরো বেশি অসুস্থ হয়ে পড়েন, এবং তখন তিনি মনে মনে মানে বলেন যে বইটা প্রকাশ করার জন্যই হয়তো এটা ঘটনা ঘটলো। তো এইরকম ব্যাপার, পার্শ্বদা এরকম নানান কিছু ব্যাপারে বিশ্বাস করতেন, এবং সেই বিশ্বাস থেকে তিনি বিভিন্ন কথা বলতেন। আর বইয়ের ব্যাপারে তিনি কোনো খুব একটা কোনো মানে তদারকি করা বা বইটা বেরোনোর ব্যাপারে খুব একটা উচ্ছ্বাস বা আগ্রহ এরকম ছিল না, এরকম দেখিনি। আচ্ছা আচ্ছা, আমরা আমাদের সময় থেকে ৮ ঘন্টা অতিক্রম করে এসেছি, 8:30 বেজে গেছে, 8:35 বাজে। আমাদের শেষ করবার কথা ছিল 8টায়। মৃদুল দা তো মনে হয় যান্ত্রিক গোলযোগের জন্য কবি মৃদুল দাশগুপ্তর উইন্ডোটি অফ হয়ে গেছে, বাফার হচ্ছে। তো আমাদের এবার শেষ করতে হবে। খুব ভালো, সমৃদ্ধ এবং কখনো কখনো একটি টু ডাইমেট্রিক্যালি অপোজিট মতামত আমরা দেখলাম, আদান প্রদান হলো পুরস্কার সংক্রান্ত বা বিভিন্ন বিষয়ে। আমাদের শেষ করবার কথা ছিল। রিপিট হচ্ছে কেন? গৌতম দা শোনা যাচ্ছে কি? হ্যাঁ, এতক্ষণ শুনতে পেয়েছি। আমরা শেষের দিকে অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমরা ৮ ঘন্টা অতিক্রম করে এসেছি শেষের থেকে। খুব ভালো একটা অনুষ্ঠান হলো এবং খুব ভালো প্রতিক্রিয়া, ভাবনা ফুটে উঠেছে। নানা রকম নয়, পরস্পর বিপ্রতি বা বিভিন্ন প্রতর্কের জন্ম হয়েছে, আমরা আলোচনার পরিসর পেয়েছি, পার্সপেক্টিভ তৈরি হয়েছে, প্রেক্ষাপট তৈরি হয়েছে, প্রেক্ষাপট ভাষ্যের মাধ্যমে আমরা শিখেছি, নতুন কিছু জেনেছি। খুব ভালো একটি আলোচনা চক্র হলো। পার্থদার উদ্দেশ্যে আমরা সবাই শ্রদ্ধা জানালাম, এবং পার্থ প্রতিম কাঞ্জিলালের মতো কবি, তার যে বিস্ফোরক কবিতা, আমি বিস্ফোরক এক্সপ্লোসিভই বলবো, তার কিছু কবিতা, সেগুলো তো একটা সংস্কৃতির সঙ্গে এক হয়ে গেছে, সেগুলোকে আলাদা করা যাবে না, এত রকম ভাবে আমাদের সঙ্গে থেকে যাবে। বাংলা কবিতার যারা পাঠক, তাদের সঙ্গে সঙ্গে থেকে যাবে আমৃত্যু। সবাইকে উপস্থিত সবাইকে শ্রদ্ধা জানাই, আসন্ন দীপাবলির, আগামী দীপাবলির শুভেচ্ছা জানাই, এবং আপন পাঠ ওয়েবজিনের এই বই বৈঠক আয়োজনের অন্তর্গত কবি পার্থপ্রতিম কাঞ্জিলাল একটি স্মরণ সফর অনুষ্ঠানটি সর্বার্থে সফল এবং বিচিত্রমুখী ভাবে সফল করে তোলবার জন্য সংশ্লিষ্ট টিমকে, দলকে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টস যারা ছিলেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই। শুভরাত্রি। শুভরাত্রি। আপনাকেও সঞ্চালক হিসেবে আমার অনেক ধন্যবাদ, এবং আপন পাঠকেও আমার ভালোবাসার শুভেচ্ছা জানাই। খুব ভালো লাগলো আমারও। ধন্যবাদ। ভালো হয়েছে খুব, ধন্যবাদ। গৌতম দা, এবার আমরা এখান থেকে লিভ স্টুডিও করে যাচ্ছি। আচ্ছা, এবার নিচে লিভ স্টুডিও ক্লিক করতে হবে, ক্রস হয়ে গেছে তো, যেটা আছে ওইটা। বেরিয়ে এসেছি তো লাইভ থেকে। হ্যাঁ নিচে, হ্যাঁ ওই হ্যাঁ নিচের ওই লিভ স্টুডিও আছে, ওটা ক্রস করে। কিনা লাইভ শেষ হয়েছে, কিন্তু আপনাকে এবং আমাকে দেখাচ্ছে এখনো ওই শেষে লিভ স্টুডিও আছে, স্টুডিও ত্যাগ করুন বলে একটা রেড ক্রস আছে। হ্যাঁ